লামিয়া বলল, আমার রক্ত বের হচ্ছে। এভাবে কেউ সহবাস করে? মনে হচ্ছে শকুনের মতো আমাকে আঁচড়ে খাচ্ছেন, শরীরে বাঘের মতো থাবা বসাচ্ছেন। এটা কি বিয়ের প্রথম রাতের বাসর, নাকি আমাকে ভাড়া করে এনেছেন এক রাতের জন্য? অনেক কোনো কথা না বলে চুপ করে সহবাস শেষ করে বিড়ি টানছে বিছানার পাশে বসে। কি হলো, কথা বলছে না কেন? কোনো কিছু না বলে অনেক ঘুমিয়ে পড়ল। লামিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে অনেক নেই। অনেক কোথায় গেল এত সকাল সকাল? পরে দেখে পাশের রুমে কার সাথে যেন কথা বলছে। লামিয়া চুপ করে দরজার আড়াল হয়ে দেখে সাদা কাপড় পরা লম্বা একটি মানুষকে সামনে বসিয়ে অনেক কথা শেষে জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে। লামিয়া এটা দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অনেক শব্দ পেয়ে কোরআন তেলাওয়াত বন্ধ করে দরজার পাশে এসে দেখে লামিয়া মাটিতে পড়ে আছে। তার হাত পা শরীর দিয়ে পানি পড়ছে। তার শরীর ঠান্ডা হয়ে গেছে। সে নিস্তব্ধ হয়ে পড়েছে। অনেক চোখ বন্ধ করে সে একটা দোয়া পড়ে ফুঁ দিল। লামিয়ার চোখ সাথে সাথে খুলে যায়। লামিয়া জোরে জোরে চিৎকার করে বলে, আপনি মানুষ না, আপনি জিন। এটা শুনে অনেক হাসে আর বলে, তো সমস্যা কোথায়? লামিয়া বলল, আপনি আমার এত বড় ক্ষতি কেন করলেন? আপনি জিন হয়ে কেন আমাকে বিয়ে করলেন? তাই তো কাল রাতে আমার সাথে এমন আচরণ করলেন। হ্যাঁ, আমি জিন, তোমাকে বিয়ে করেছি। আমার বাচ্চা লাগবে। এর আগে দুজনকে আমি বিয়ে করেছি, তাদের বাচ্চা হয়নি, তাই ছেড়ে দিয়েছি। মিথ্যা কথা বলল অনিক। লামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। কার সাথে আমাকে বিয়ে দিল? কেন এখানে বিয়ে দিল আমাকে? আজকে আমার মা বাবা নাই বলে, আমি এতিম বলে আমাকে এইভাবে একটা জিন জাতীয় মানুষের সাথে বিয়ে দিল, যে নাকি গতকাল রাতে আমাকে বাসরাত নামে ধর্ষণ করেছে। লামিয়া এসব ভাবতে থাকে আর কাঁদতে থাকে। জোরে জোরে কান্না করে। অনেক ঘর থেকে বের হয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে যায়, আমার ফিরতে রাত হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়বে। লামিয়া কান্না করে বলল, কেন? আপনি কোথায় যাবেন? দুষ্টু হাসি দিয়ে বলল অনেক, জাহান্নামে। আরেকটা কথা কান খুলে শুনে রাখ, আমি কি করব, কোথায় যাব, তা কোনোদিন প্রশ্ন করবি না। লামিয়া কান্না করতে করতে আবার তার রুমে যেয়ে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। কার সাথে আমাকে বিয়ে দিল আমার কাকারা? কেন এমন একটা মানুষ নামক জিনের সাথে বিয়ে হলো আমার? আর মনে মনে ভাবতে থাকে, সকালে এটা কে ছিল, কার সাথে কথা বলেছিল অনেক? এটা রহস্য কি, এই মানুষটা কে? সব কিছুই লামিয়ার চোখে ঝাপসা লাগে। সে ভাবতে থাকে, আসলে লামিয়ার মা বাবা হারিয়েছে তার বয়স যখন 1 বছর 8 মাস। তার মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সে তার কাকার পরিবারে বড় হয়েছিল। সে অবহেলিত একটি নারী, কখনো ঠিকমতো ভাত দিত না। মাছ মাংস দিয়ে তারা ভাত খেত। তাকে হয়তো দেয়া হতো পানির ভাত। আর বাসার সকল কাজ চাকরানির মতো করাতো তার কাকি। আর ওরা জানতো অনেক একটি খারাপ মানুষ। তাই লামিয়ার বয়স 14 বছর হওয়া সত্ত্বেও তাকে অনেকের সাথে বিয়ে দেয়। অনেক একটি জঙ্গলে থাকে। চারপাশে কবরস্থান, লাশ দাফনের গুরুস্থান। এখানে লামিয়াকে রেখে চলে গেছে রাতে ফিরবে বলে। সন্ধ্যার সময় এখানে কোনো আজানের শব্দ আশেপাশে নাই। চারপাশে জঙ্গল আর জঙ্গল। লামিয়া দরজা বন্ধ করে বসে আছে। হঠাৎ বাহিরে শুনে কারা যেন নামাজ পড়ছে। সে জানলার পর্দা সামান্য সরিয়ে দেখে লম্বা লম্বা মানুষ সাদা কাপড় পরে তাদের উঠোনে নামাজ পড়ছে আর অনেক নামাজ পড়াচ্ছে। এটা দেখে লামিয়া নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ দেখে অনেকের পিছনে লম্বা লম্বা সাদা কাপড় পরা মানুষগুলো অদ্ভুত হয়ে গেছে। নিমিষে সে ভয়ে জানালা বন্ধ করে দেয়। পরে অনেক আসে ঘরে। লামিয়া কোনো কথা না বলে চুপ করে আছে। অনেক বলল, চুপ কেন, জানটার মন খারাপ? লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকের দিকে। সে কি অনেক? তার মুখ থেকে এমন কথা আসার তো কথা না। লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে দেখে অনেকের দুষ্টু হাসি আর বলে, একটু আগে জানালা খুলে বাইরে কি দেখতে গেলে? লামিয়া চমকে ওঠে। আমি দেখতে গেলাম জানলা দিয়ে। সে নামাজ পড়িয়ে কিভাবে জানলো? রহস্য মনে হচ্ছে। অনেক চমকে উঠলে, কেন? আমি জিন, তুমি ঠিক জানো। তুমি কি ভাবো, কি করতে চাও, আমি সব জানি। লামিয়া, তুমি আমাকে বিয়ে করে ভুল করনি। এই বলে আবার লামিয়ার হাত টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে, তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝবো না? কাল থেকে আমি যাওয়ার পর থেকে ঘরে তালা দেওয়া থাকবে। আমি আসবো, তারপর তালা খোলা হবে। আমি তোকে চাই না, আমার বাচ্চা লাগবে। এই বলে রাগে আগুন হয়ে লামিয়াকে বিছানাতে ফেলে দেয় আর তার উপর উঠে তাকে বিছানার সাথে চেপে ধরে। লামিয়া বলছে, আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে ছাড়ুন, আমাকে আর কষ্ট দিবেন না, আপনার দুটো পায়ে ধরি। অনেক লামিয়ার কথায় কোনো কান্না দিয়ে তার সাথে জানোয়ারের মতো আবার সহবাসে লিপ্ত হয়। লামিয়া যন্ত্রণায় ছটফট করতে থাকে। অনেক তার শরীরে কামড় বসিয়ে ক্ষতবিক্ষত করে দেয়। লামিয়া বুঝতে পারে সে কোনো মানুষের সাথে সহবাস করছে না, জিন করছে। হঠাৎ দেখে অনেক অদ্ভুত হয়ে গেছে। লামিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। অনেক কোথায় গেল?
সে হঠাৎ অদ্ভুত হয়ে গেল কিভাবে, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছে না। এইভাবে লামিয়াকে নির্যাতনে 3 মাস কেটে যায় অনেকের সাথে। অনেক প্রতিদিন রাতে সে লামিয়াকে ধর্ষণের মতো করে সহবাস করত আর তাকে সারা দিন রাত ঘরে তালা দিয়ে রাখত। একদিন রাতে লামিয়া পিরিয়ডের ব্যথা নিয়ে শুয়ে আছে। অনেক এসে সেদিনও লামিয়াকে ছাড়ল না। লামিয়া বলল, আপনি কি মানুষ নাকি? আমার পিরিয়ড হয়েছে, তারপরও আপনার ধর্ষণের শিকার আমাকে করছেন। দুষ্টু হাসি দিয়ে অনেক বলে, আমি জিন, আর জিনদের কোনো বউ থাকে না, ওদের থাকে রক্ষিতা। অতএব তুই আমার রক্ষিতা, আর জিন জাতি কখনো পিরিয়ড শোনার সময় নেই। এই বলে আবার লামিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর আবার অদৃশ্য হয়ে যায়। পরের দিন সকালে উঠে লামিয়া গোসল করে নামাজ পড়ে দোয়া করে, হে আল্লাহ, অনিককে তুমি ভালো করে দাও, তাকে খারাপ জিন থেকে মুক্তি দাও। সেদিন রাতে অনেক 3 জনকে নিয়ে লামিয়ার রুমে ঢোকে। লামিয়া বলল, প্লিজ আমাকে আর ধর্ষণ করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দেন। অনেক অনেক ধমক দিয়ে বলল, তুই কি পাগল? আর কোথায় কি বলতে হবে তাও জানোস না? তারা তোকে ধর্ষণ করতে আসেনি, তারা তোকে নিয়ে যেতে এসেছে। আমি কোথায় যাব? এটা আপনার বাসা, আমি আবার কোথায় যাব? ফুপিয়ে কেঁদে ওঠে, আমি কোথাও যাব না অনেক, এটা আমার পুরনো বাড়ি, তোকে ভালো জায়গায় নিয়ে যাবে, তুই এদের সাথে যা, আমি আসছি পরে। মিথ্যা কথা বলে অনেক। লামিয়া বলল, আমি যাব না, জোরে জোরে কান্না করে। পরে অনেক তাদের বলে পাশের রুমে বসতে। আমি লামিয়াকে নিয়ে আসছি। তারা পাশের রুমে যেয়ে বসে। অনেক দরজা বন্ধ করে, খুক খুক করে কাশি দিয়ে, তুই কি চাস আমার সাথে এখানে থেকে প্রতিদিন ধর্ষণের শিকার হতে, নাকি চাস আমার ভালোবাসা পেতে? লামিয়া বলল, প্রতিটা মেয়েই চায় তার স্বামীর ভালোবাসা পেতে। কেউ চায় না তার স্বামী তাকে শকুনের মতো অত্যাচার করুক। তাহলে তুই তাদের সাথে যা, আমি সেখানে আসছি। তুই জানিস এটা জিনতান্ত্রিক বাড়ি, এই বাড়িতে আমি থাকলে সবসময় তোর কষ্ট পেতে হবে, তাই তোকে ওদের সাথে যেতে বলেছি। ভালো থাকবি, আর কষ্ট পেতে হবে না। লামিয়া বলল, আমি আপনার সাথে থাকতে চাই। কেঁদে কেঁদে অনেকের পায়ে লুটিয়ে পড়ে। অনেকের পায়ে লামিয়ার চোখের পানি পড়তেই সে লামিয়াকে লাথি বেড়ে ফেলে দেয় ফ্লোরে। লামিয়া মাথায় আঘাত পায় এবং রক্ত পড়তে থাকে। তাৎক্ষণিক আবার অনেক, জান সোনামণি, কি হলো তোমার? দেখি দেখি কোথায় লেগেছে বলে তার কাছে এসে তার গলা টিপে ধরে বলে, এই এতিমের বাচ্চা, তুই এদের সাথে যাবি, তোর বাপ যাবে। এ বলে সে লামিয়ার হাত দুইটা ধরে তাকে বেঁধে চোখে কাপড় দিয়ে বেঁধে ফেলে। খুক খুক করে কাশি দিয়ে বলে, তোমরা এসো, তাকে নিয়ে যাও। অতপর তারা তাকে নিয়ে যায়। কোথায় নিয়ে গেল, কি করছে লামিয়ার সাথে, সে কিছু জানে না। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে তাকে নিয়ে যায়। পরে একটি ঘরে নিয়ে তার চোখ খুলে সে এটা দেখে খুব অবাক হয়ে যায়। সাদা কাপড় পরা তার চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে। লামিয়া ভয়ে সে অনেক অনেক করে চিৎকার করতে থাকে। সে সময় একটি সাদা পোশাকওয়ালা মানুষ তাকে একটি আরবি শব্দের চিরকুট পড়তে দেয়। সে পরামাত্র অজ্ঞান হয়ে যায়। প্রায় 18 ঘন্টা পর তার জ্ঞান ফিরে দেখে তার শরীরে কোনো কাপড় নেই, শুধু একটা সাদা কাপড় ছাড়া। সে সামনে তাকাতে অনেক দেখে চেয়ারে বসে আছে। লামিয়া বলল, আমার পরনের কাপড় কোথায়, আর আমার কি হয়েছিল? অনেক খুক খুক করে কাশি দিয়ে বলে, আমি তো জামাই না, কাপড় লাগবে কেন? একটু আগে তো আপনি ছিলেন না, তারা কে যেন এসে আমাকে অজ্ঞান করে দিল। অনেক বলল, তারা হলো জিন, তোকে দেখতে বলেছিলাম যে তোর বাচ্চা হবে কিনা, তার কারণে তোকে এখানে আনা। চল আমার সাথে বাড়িতে। কেন? ডাক্তার আছে না দেখার জন্য, তারা দেখবে কেন? অনেক জোরে চিৎকার দিয়ে বলে, একদম চুপ। লামিয়া বলল, আপনি খারাপ, আপনি খারাপ। এটা বলেই জোরে জোরে কান্না করে, আমাকে খারাপ জিনকে দিয়ে সর্বনাশ করলেন কেন? আমার কাপড় নাই কেন শরীরে? অনেক লামিয়ার গলা চেপে ধরল। আর একটা কথা বলবি না তুই, তুই আমার রক্ষিতা, আমি যা বলবো তাই করবি, চল বাসায়। এই বলে, এই নে তোর কাপড়, পরে নে। না, আমি পারবো না, মেরে ফেলুন আমাকে, এমন অত্যাচার থেকে মেরে ফেলা অনেক ভালো। অনেক দেওয়ালের সাথে লামিয়াকে চেপে ধরে বলে, তোর পড়তে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। এই বলে অনেক তাকে জামা কাপড় পরিয়ে দেয়। অনেকের স্পর্শতে লামিয়ার শরীর কম্পন দিয়ে ওঠে। ওর মনে হয় এটা কোনো সাধারণ মানুষের হাত না, কেমন যেন এক অনুভূতি হচ্ছে। লামিয়া এক পলকে সে অনেককে জড়িয়ে ধরে। সে সময় লামিয়ার শরীরে বৈদ্যুতিক শর্টের মতো লাগে, পুরো শরীরে। অনেক বলল, এই রক্ষিতা, আমাকে ছাড়, এগুলো আমার সাথে যায় না, আমি মানুষ না, তুই ভালো করে জানিস, আর তুই আমার কাছেও আসবি না। আমার স্বামী আপনি, যত কষ্ট দেন আমি আপনার কাছেই থাকব। অনেক কিছু না বলে তাকে নিয়ে বাড়িতে চলে গেল। তুই ভেতরে যা, আমার কাজ আছে। অনেক কি যেন নিয়ে পাটি বিছিয়ে বসে আছে। অনেকগুলো আরবি লেখা চিরকুট কে যেন একটা কালো করে লোক আসলে এসে বলল, এই মেয়ের মৃত্যু আমি চাই, যত টাকা লাগে দিব, সেই মেয়েকে মেরে ফেলেন। অনেক বলল, তাহলে কি কালো জাদু করব? কি যেন একটা মন্ত্র পড়ল অনেক, সাথে সাথে সাদা কাপড় পরা লোকগুলো হাজির হয়ে গেল। তার মধ্যে একটি খুব লম্বা বড় বড় দাড়ি অনেককে বলছে, জি হুজুর, যথা হুকুম। অনেক সে জোরে জোরে চিরকুট থেকে কি যেন পড়ছে, আর জিনগুলো জিকির করছে। লামিয়ার আর এইসব দেখে আর কিচ্ছু বোঝার বাকি রইল না যে অনেক খারাপ জিন দিয়ে মেয়েদের কালো জাদু করে বশ করে এবং মৃত্যুতে পরিণত করে টাকার বিনিময়ে।
এসব দেখে আমি জোরে একটা চিৎকার দিয়ে দিলাম। এসব কি চলছে এখানে? কালো লোকটি তাকিয়ে আছে আর জিনগুলো নিমিষে অদৃশ্য হয়ে গেল। অনেক, স্টুপিড, হাউ ডিয়ার ইউ, তুই এখানে কি করিস? এই বলে সে আমার গলাতে ধরে বিছানাতে ফেলে দেয় আর দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ চুপ থাকার পর বলল, তোর সব কাপড় খুল। কাপড় খুলে কি হবে? খুলতে বলেছে খুল। আর পরে দেখ, টেবিলের ড্রয়ারে মোমবাতি আছে, জ্বালা। লামিয়া মনে করলো সে আমার স্বামী, কোনো সমস্যা নেই। তার কথা মতো সব খুলে মোমবাতি জ্বালিয়ে নিল। অনেক বলল, তোর অনেক শাস্তি হবে, তুই এখন আমার সামনে নর্তকী হয়ে নাচবি। আমি নাচবো? অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল লামিয়া। হ্যাঁ নাচবি, নাচ। এ বলে সে চেয়ারে বসে। লামিয়া উলঙ্গ হয়ে নাচতে শুরু করে আর অনেক হাসতে থাকে। লামিয়া নাচতে নাচতে মাটিতে লুটিয়ে পড়ে। অনেক তা দেখে তার কাছে এসে, তোর শাস্তি আরও বাকি আছে। এ বলে তাকে আবার জ্ঞান ফিরিয়ে অনেক বলে, তুই কাল আমি একটা বই দিব আরবি লেখার, তা পড়বি, সারাদিন পড়বি। কাল না খেয়ে সারা রাত পড়তে হবে বই। আমি নামাজ পড়তে পারি, কয়েকটা সূরা পারি, তবে আরবি সহিভাবে পড়তে পারি না। অনেক খুক খুক করে কাশি দিয়ে বলে, তাহলে তোকে 7 দিন সময় দিলাম, আরবি শিখ। আমার কাকার বাড়ির পাশে এক মহিলা পড়াতে পারে, কয়েকদিনের জন্য সেখানে যেতে দিলে আরবি শিখে আসতে পারবো। অনেক কিছুক্ষণ চুপ করে বসে থেকে, যেতে দিব, তবে একটা শর্ত আছে, কোনো প্রকার চালাকি করতে পারবি না। যদি চালাকি করিস তোর মৃত্যু আমার হাতেই হবে। আমি কি চালাকি করব? আমি সারা জীবন আপনার হয়ে থাকব, যত কষ্টই হোক আমার। আমি বিকালে যাব আজকে। আচ্ছা যা, 7 দিন পরে চলে আসবি। বিকাল হলে তার কাকার বাড়িতে চলে যায় লামিয়া। যে সবার আগে ছোট কাকিকে দেখতে পায়, সাথে সাথে জড়িয়ে ধরে, কাকি আমি ভালো নেই, সে আমাকে অনেক কষ্ট দেয়, অনেক অত্যাচার করে, আমাকে সে সারা রাত ধর্ষণ করে। সব তার ছোট কাকির সাথে বলে। লামিয়ার ছোট কাকি বলে, তোর বড় কাকিকে এসব বলিস না, তোকে আমি সময় করে একটা জায়গায় নিয়ে যাব, দেখি অনেক কেন এমন করে, ওর সমস্যা কোথায়। লামিয়ার ছোট কাকি লামিয়াকে অনেক আদর করে, কিন্তু সে থাকতো তার বড় কাকির সাথে, যেখানে সে খুব কষ্টে থাকত। পরের দিন বিকেলে একটি বাড়িতে লামিয়ার ছোট কাকি তাকে নিয়ে যায়। পরে বলে, তুই বস, আমি বলছি আসতে। তাকে বসতে দেয় পাটি বিছিয়ে রুমের ভিতরে। রুমের চারপাশে কেমন যেন এক অদ্ভুত লাগছে, কোথাও বড় বড় কোরআন শরীফ, আবার কোথাও কোথাও অনেক বড় চিরকুট। কি যেন লেখা আছে চিরকুটে। হঠাৎ দরজার বাইরে শুনতে পায় কার যেন পায়ের শব্দ। খুক খুক করে কাশি দিয়ে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? লামিয়া দেখে চমকে যায়। দেখে অনেক লম্বা একটি মানুষ, মাথায় পাগড়ি, লম্বা একটা সাদা পাঞ্জাবি পরে তার সামনে এসে বসেছে। তাকে দেখে সে কিছুটা ভয় নিয়ে বলে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হুজুর বলল, আলহামদুলিল্লাহ। তুমি কি সমস্যা নিয়ে আসছো মা, বলো। সব বিস্তারিত বলে লামিয়া। হুজুর বলল, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি দেখছি। লামিয়া বলল, কাকে কোথায়, বাহিরে? হ্যাঁ। এটা বলে তিনি পেঁচানো লম্বা একটি আরবি লেখা কাগজ বের করে জোরে জোরে আয়াতগুলো পড়ছে এবং তার সামনে আগরবাতিগুলো ধোঁয়া ছাড়ছে। হঠাৎ দেখে লামিয়া একটি অদ্ভুত শব্দ করে কে যেন আসছে। হুজুর আরও জোরে জোরে সে আরবিগুলো পড়ছে। হঠাৎ তার সামনে অদ্ভুতভাবে কে যেন আসলো, বিশাল লম্বা, মানুষের মতো দেখতে না। লামিয়া চিৎকার করে, কে এটা? হুজুর। লামিয়া ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। হুজুর তার সামনে রাখা বোতল থেকে হাতের তালুতে পানি নিয়ে লামিয়ার চোখে ঝাটকা দেয়। লামিয়ার জ্ঞান ফিরে আসে। মা তুমি ভয় পেও না, সে হলো জিন। এটা শুনে লামিয়ার আবার অত্যাচার অনেকের কথা মনে পড়ে যায়। সে ভয়ে ভয়ে বলতে থাকে, সে কি করবে? আমি এনেছি তাকে জিজ্ঞেস করতে অনেকের কথা। তারপর হুজুর আর জিনের মধ্যে কথোপকথন বিনিময় হয়। অনেক সম্পর্কে সব তাকে বলে হুজুর। জিন বলে, অনেকের সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি বলবো অনেক খুব ভালো একটা ছেলে ছিল। তাহলে লামিয়াকে কষ্ট দেওয়ার কারণ কি? সেটা বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, তাকে লাশ দাফনের পাশের বটগাছে যে মেয়েটি গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে, সে তার উপর প্রতিশোধ নিতে চায়। তাই সেটা কোনো ভালো জিন না, তাই সে লামিয়াকে দেখতে পারে না। হুজুর আর লামিয়া চমকে ওঠে। ওদের মনে হাজারো প্রশ্ন। সে মৃত মেয়েটা কেন তার উপর প্রতিশোধ নিতে চায়? হুজুর বলে, অনেককে ধরার কারণ কি? জিন বলে, সেটাও বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, সে কোনো সাধারণ না, তার ক্ষতি করতে চায়, অনেক বড় ক্ষতি। সেটার থেকে বাঁচার জন্য অনেক এক বড় হুজুরের মাধ্যমে খারাপ জিনের সাথে থাকে এখন। কারণ কোনো ভালো জিন এই মৃত মেয়ে থেকে তাকে বাঁচাতে পারবে না। আর তার পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে মেরেছে সেই মেয়েটি, যেটি লাশ দাফনের পাশে মারা গেছে। তাই সে বাঁচতে খারাপ জিনদের সাথে থাকে, তা না হলে তাকেও মেরে ফেলবে। এইসব কথা শুনে লামিয়া এবং হুজুর অবাক হয়ে ওঠে। তার মানে অনেকের পরিবারের সবাইকে মারা হয়েছে, ওর জীবনে এত কষ্ট। লামিয়া বলল, হুজুর তাহলে এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আর সে
এক এক সময় এক এক রূপ ধরে জিন থাকাকালীন আমাকে অত্যাচার করে, আবার নামাজে পড়ে, আবার জিন চলে গেলে বিড়িও খায়। আসলে অনেকের রহস্য কি? সে অনেক রহস্য আছে। আমাকে কিছু তথ্য দাও, আমি তোমাকে ওর ব্যাপারে সব বের করব। আসলে অনেক কে, কি তার পরিচয়, আর তার অতীত কি, বর্তমান কি। তোমাকে একটা কাজ দেই? জি, কি কাজ? তুমি অনেকের সাথে সহবাস করার সময় একটা দোয়া পড়ে নিবে, দেখবে তার মাঝে কোনো পরিবর্তন আসে কিনা। এই বলে তিনি একটা বইয়ের পৃষ্ঠার ভেতর থেকে আমার হাতে একটা চিরকুট দেয়, আরবি লেখা। হুজুর তাকে 2-3 বার পড়িয়ে বুঝিয়ে দেয়। এইভাবে চলে যায় 7 দিন। ঠিক 7 দিনের মাথায় বিকালবেলা লামিয়া চলে আসে অনেকের বাসায়। অনেক তাকে দেখা মাত্রই বলল, কোথায় গিয়েছিলে তুমি? লামিয়া মনে মনে ভাবছে সে কি সব জেনে গেছে। ভয় ভয় বলল, কই, বাড়িতেই তো ছিলাম, আর এক মেয়ের কাছে আরবি শিখে আসলাম। অনেক বলল, মিথ্যা বলবেন আমার সাথে। সে কি তাহলে সব জেনে গেছে? মনে মনে লামিয়া বলে, ভয় পেলে চলবে না, আমার কথা বলতে হবে, চুপ থাকলে ধরা পড়ে যাব। সত্যি বলছি, এত অবিশ্বাস করলে আমাকে পাঠাইছেন কেন? রাগী কণ্ঠে বলল লামিয়া। অনেক বলল, আচ্ছা যা, তোর রুমে যা। এ বলে অনেক বাহিরে বেরিয়ে পড়ে। লামিয়া ওর রুমে যেয়ে ফ্রেশ হয়ে সে চিরকুট থেকে আরবিটা পড়া শেষ করে মুখস্থ করে নেয়। ঠিক রাতে দরজায় টোকা দিল অনেক। লামিয়া, দরজা খুলো। লামিয়া দরজা খুলে ঠিক আগের মতো তার সাথে আচরণ করতে যাবে, তার সব কাপড় খুলে নেয়। লামিয়াকে খাটের উপর ফেলে সেও তার ওপর ঝাঁপিয়ে পড়ে। লামিয়া সে চিরকুটের লেখা দোয়াটা পড়ে কখনো অনেকের ঠোঁটের কাছে ঠোঁট নেয়নি। লামিয়া ইচ্ছে করে সেদিন রাতে অনেকের ঠোঁটের কাছে যেয়ে চোখ বন্ধ করে দোয়াটা বারবার পড়ে লামিয়া বড় বড় নিঃশ্বাস নিয়ে অনেকের দিকে ঠোঁটে আলতো করে চুমু খেয়ে তাকে ফুঁ দেয়। সাথে সাথে অনেক অনেক হালকা হয়ে যায় এবং তার সাথে সাথে ঝিমুনি আসে। ঠিক 5 মিনিট চোখ বন্ধ থাকার পর অনেক চোখ খুলে তাড়াতাড়ি কাপড় পরে। ছি ছি। অনেক বলল, আপনি কি? আমি এখানে কেন? তার ভেতর থেকে এই শব্দ শুনে লামিয়া চমকে ওঠে। আপনার বউ? হোয়াট, আর ইউ ক্রেজি? মাথায় কি সমস্যা আছে? লামিয়া ঠিক বুঝতে পেরেছে তার স্বামী অনেক এখন জিন মুক্ত। দেখো, আমি যদি কেউ না হতাম তোমার, তাহলে এখানে কি করে আসলাম? কি করে তোমার সাথে এই অবস্থায় আছি বলো তো? আমি তো একটা মেয়ে। অনেক, তুমি একটা সমস্যায় আছো, তোমাকে সুস্থ করতে হবে। হাউ ডেয়ার ইউ! লামিয়া নামক কেউ আমার আপন না। আমার আপন বলতে শুধু আমার মা বোন ছিল, যাদের সে মেরে। বলে অনেক থেমে গেছে। এখনই সময় তাকে জিজ্ঞেস করার, এরপর আবার জিন চলে আসবে। তিনি বলেছেন রাত থেকে ফজরের আজানের পর পর্যন্ত সময় পাব, পরে সে আবার আগের রূপে চলে যাবে। তুমি শান্ত হও। না, আপনি কে? জোরে জোরে চিৎকার করে সে অজ্ঞান হয়ে পড়ে অনেক। লামিয়া ভয়ে কান্না করে দেয়। পরে সে হাতের তালুতে পানি নিয়ে অনেকের মুখে পানি মারে। অনেক কিছুক্ষণ পর জ্ঞান ফিরে দেখে তার পাশে লামিয়া বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। অনেক বুঝতে পারছে একটা অপরিচিত মেয়ে তো আর তার মাথায় হাত বুলিয়ে দেবে না আর তার জন্য কান্না করবে না। অনেক বলল, কান্না করবেন না, আমি ঠিক আছে। আমি জানি না আপনি কে, তবে আমার প্রতি যে আপনার মায়া আছে তা স্পষ্ট। লামিয়া বলল, আমি তোমার বউ। চুপ করে আছে অনেক, আর চোখের কোণে দিয়ে পানি ঝরছে। লামিয়া চোখ মুছে বলল, কান্না করেন কেন? আমার একটা ভুলের জন্য আমি মা বাবা বোনকে হারিয়েছি। কি হয়েছিল, রহস্য কি? তাহলে শুনুন। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি, তখন আমার ছোট বোন ক্লাস 9-এ পড়ে। তার আমার বয়সের পার্থক্য ছিল 4 বছর। তার নাম ছিল এলমা। সে খুব আমার আদরের বোন ছিল। আমি খুব দুষ্টুমি করতাম, আম্মু আব্বুর অনেক বকা খেতাম। তারপরও আমরা দুইজন খুব মারামারি করতাম। আমি কলেজে গেলে তার জন্য তার স্পেশাল দিনে গিফট করতাম, যা তার খুব ভালো লাগতো। আমার বোন আমাকে অনেক কেয়ার করত, কোথাও গেলে ব্যাগ গুছিয়ে দিত। আমাকে ছাড়া সে খেত না। আমাদের ভাই বোনের সম্পর্ক ছিল খুব মধুর। এভাবে চলতে থাকে আমাদের ছোট পরিবার। একদিন আমার বন্ধুরা কল দেয় আমাকে ফুটবল খেলার জন্য। তারপর বিকেলে খেলতে যাই। খেলার মাঝামাঝি সময়ের উত্তর দিক থেকে অনেক ঝড় বৃষ্টি হয়, অনেক বর্ষণ হয়। এই বৃষ্টি দিয়ে খেলা করতে যেয়ে রাতে অনেক জ্বর উঠে, 103 ডিগ্রির মতো। আমার বোন পাশের রুমে থাকে। সে আমাকে রাতের খাবার দিয়ে যেতে এসে দেখে অনেক জ্বর উঠেছে। সে আম্মুকে ডাক দিতে যাবে। এই সময় তার হাতটা ধরে বললাম, বোন আমার, বলিস না, আম্মুর বকা শুনতে হবে। সে আর বলেনি। রাতে আমার ছোট বোন এলমা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। আর সারা রাত এত জ্বর ওঠে সে আর ঘুমাতে যায় না। সারা রাত আমার পাশে বসে জলপট্টি দেয়। আমি মাঝরাতে উঠে দেখি বোনটা এখনো আমার পাশে বসে আছে আর আমার মাথায় পানি দিচ্ছে। বোন বুঝি এমনই হয়। তারপরই আসলো আমার জীবনের সবথেকে বড় অভিশাপ, যা আমার জীবনকে শেষ করে দিয়েছে। লামিয়া বলল, কি হয়েছে? অনেক বলল, আমার ইন্টার পরীক্ষা দেওয়া শেষ হলে আমি একটা কোচিংয়ে ভর্তি হই ঢাকাতে।
তারপর পরিবার ছেড়ে আমি ঢাকা চলে আসি। কিছুদিন যেতেই বাড়ি থেকে কল আসে। আম্মু বলল, তোর বোনের বিয়ের সম্বন্ধ এসেছে। আমি বললাম, বিয়ে মানে? কোথা থেকে বিয়ে এসেছে? ছেলে ভালো, সব খোঁজখবর নিয়ে দেখেছি। সে একটি এতিমখানা দিয়েছে। গরিব মেয়েদের, যারা এতিম মা বাবা নেই, তাদের পড়ার খরচ দেওয়া থেকে শুরু করে সব খরচ বহন করে। অনেক বলল, ভালো হলে দাও। এলমা কি বলে? এলমা বলে পড়ালেখা করবে, বিয়ে এখন করবে না। আচ্ছা, আমি এলমার সাথে কথা বলে দেখি সে কি বলে। তুই কি আসবি? না মা, কোচিং থেকে আসা সম্ভব না। আমার কয়েকদিন পর ভর্তি পরীক্ষা শুরু। আচ্ছা, এলমার সাথে কথা বলে দেখিস কি বলে। আচ্ছা বলে কলটা কেটে দেয়। এর মাঝে আমার রেজাল্ট এসে পড়ে। আমি ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পাই। সেটা আমি জানাতে সবার আগে আমার কলেজের বোন এলমাকে কল করি। কি করিস বোন? এলমা বলল, এই তো নামাজ পড়ি ভাই। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। একটা খুশির খবর আছে। কি ভাইয়া? তোর ভাই জিপিএ 5 পেয়েছে। ওয়াও, ভাইয়া ফোন রাখি। এলমা দৌড়ে গিয়ে আম্মু আব্বুকে বলে অনেকের কাছে এরপর সবাইকে মিষ্টি খাওয়াবে। অনেকের বাবা বলতে এলমা বলে, আব্বু আমি টাকা দেব, মিষ্টির টাকা। তোর কাছে কোথা থেকে আসে টাকা? এলমা বলল, আমার ভাই আমার সব থেকে প্রিয় ভাই, A+ পেয়েছে, তাই আমার স্কুলের মজা খাওয়ার জমানো টাকা দিয়ে সবাইকে মিষ্টি খাওয়াবো। এলমার থেকে টাকা নিয়ে মিষ্টি নিয়ে এসে সবাইকে খাওয়ায়। পরের দিন আম্মু আমাকে সব বলে আর বলে এলমার সাথে কথা বলিস। অনেক বলল, কলেজের ছোট বোনকে আবার কল দেয় পরের দিন রাতে। কিরে ভাই, কেমন আছিস? ভালো। আর তার আম্মুর বিষয়ে সব বলেছে, যে তার বিয়ের সম্বন্ধে এসেছে। তুই রাজি হ, কোনো সমস্যা নেই, আমরা দেখে শুনে দিচ্ছি যেহেতু। যদিও আমি দেখি নাই, আব্বু আম্মু তোকে ভালো জায়গায় বিয়ে দেবে। এলমা বলল, ভাই তোমরা যা বলবে আমি তাই চেয়েছিলাম, একটু পড়াশোনা শেষ করে এই বিয়েতে আগাতে। সমস্যা নেই, রাজি হয়ে যা। আচ্ছা ভাইয়া। কিছুদিন পর তাদের বিয়ে হয়ে যায়, কিন্তু সেদিন ছিল অনিকের ভর্তি পরীক্ষা, তাই সে আসতে পারেনি। এলমা বাসরাতে বসে আছে। যার সাথে বিয়ে হয়েছে তার নাম শাহিন। শাহিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপর এলমার দিকে এগিয়ে আসলো। শাহিন বলল, দরজা বন্ধ করে এলমার দিকে এগিয়ে এসে তার বধূ সাজা ঘোমটা সরিয়ে দেখে চাঁদের মতো একটা মেয়ে বসে আছে তার অপেক্ষায়। তাৎক্ষণিকভাবে এলমা শাহিনকে সালাম দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শাহিন সালামের উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমাকে বিয়ে করাতে কি আপনার কোনো আপত্তি ছিল? এটা শুনে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এলমা। আজকে রাতে এসব কথা কেন? তারপর এলমা বলে, না, আমার পরিবার আমাকে বোঝানোর পর আমি আর না করিনি। আচ্ছা, আমি একটু ওয়াশরুম থেকে আসি। আচ্ছা। ওয়াশরুম থেকে ফ্রেশ হওয়া শেষে যখন বের হওয়ার জন্য দরজাটা খুলে, তখন দেখে শাহিন নেই ঘরে। দরজাটাও বন্ধ। এলমা কিছুটা ভয় পেয়ে যায়। একটু পর বেলকনিতে দরজার আড়াল হয়ে শুনে কার সাথে যেন কথা বলছে। রেট 70,000। এটা শুনে এলমা চমকে ওঠে। কার সাথে কথা বলছে? এলমা মনে করেছে হয়তো এতিমখানার খরচ হবে। যাই হোক, রুমে যেয়ে বসি। কিছুক্ষণ পর শাহিন রুমে আসে। আপনার মোবাইলটা দেন তো, আম্মুকে একটা কল দিই। শাহিন কিছুক্ষণ চুপ থেকে বলল, এই মোবাইলে কখনো হাত দিবে না। তোমার জন্য আমি নতুন মোবাইল এনে দিচ্ছি কাল। আজকে রাতটা অপেক্ষা করো। অনেকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আছে এই মোবাইলে যে আমাকে দেখতে দিচ্ছে না? শাহিন বলল, কি হয়েছে এলমা? মন খারাপ করো না, এটার মধ্যে অনেক কর্মচারী কল করে এতিমখানার। আমি চাই না আমার বউ ওদের কল ধরুক। একটু হেসে, না, বুঝতে পেরেছি, আমার স্বামী চায় আমি তার হয়ে থাকি। হ্যাঁ। এটা বলে এলমার কাছে যায়, খুব কাছে। এলমা তুতলাতে তুতলাতে, এত কাছে কেন? তুমি আমার বউ, চাঁদের মতো চেহারা, কেউ কি থাকতে পারে? এটা বলে শাহিন আর এলমা তাদের মধুর সম্পর্কে লিপ্ত হয়। শাহিন যখন এলমার ঠোঁট দখলে নিয়ে কিস করতে যাবে, তখন এলমা গন্ধ পায় বিড়ির। এলমা তাৎক্ষণিকভাবে শাহিনকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলে, আপনি বিড়ি খান? হাসতে হাসতে বলে, হ্যাঁ, কেন? আপনি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহলে বিড়ি খান কেন? কেন, বিড়ি খাওয়া কি খারাপ? এটা আমার একদম পছন্দ না, আপনি খাবেন না। অনেকক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা খাবো না। পরে দুজনেই ঘুমিয়ে পড়ে। এলমা ফজরের সময় উঠে গোসল করে নামাজ পড়ে নেয়, কিন্তু শাহিন উঠে না। এলমা কিছু বুঝতে পারছে না কি হচ্ছে। সকালে শাহিন গোসল করতে যায় বিছানার ওপর মোবাইল রেখে। এলমা ঘর গুছাচ্ছিল। হঠাৎ শুনে মোবাইলে মেসেজের শব্দ। এলমা মোবাইল হাতে নিয়ে দেখে মেসেজে লেখা, স্যার সে মেয়েকে 7 লক্ষ। পরে মেসেজ আর দেখতে পারেনি, কারণ ভিতরে সব লক করা। এলমার মনে সন্দেহ, এর ছাপ বসতে থাকে শাহিনের প্রতি। অনেক বলল, আমার ভর্তি পরীক্ষা শেষ করে বাসায় এসে আম্মুকে বলে এলমা যে গেছে, কল করেনি। আম্মু বলল, করেছে, তবে সে মনে হয় ভালো নেই। মনটা দেখলাম ভীষণ খারাপ, মনে হয় অনেক চাপে আছে। আচ্ছা, আমি তার সাথে কথা বলবো। এলমাকে কল করে আর বলে, কেমন আছিস বোন? এটা বলা শেষ করে ফোনের ওই পাশ থেকে কান্নার শব্দ ভেসে আসে।
এটা শুনে অনেকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কি হয়েছে? এলমা তার সন্দেহের কথাগুলো সব শেয়ার করে। অনেক বলল, এখন কিছু বলিস না, আমি আসছি কিছুদিন পর, নিয়ে আসবো তোকে। এখানে পরে সব বের করব। আসলে শাহিনের রহস্যটা কি, সে কি করে, সে কে। এলমা কল কেটে দেয়। এলমার শাশুড়ি মনে মনে ভাবে কার সাথে যেন কথা বলছে। চোখে পানি কেন? চোখ মুছে এলমা বলল, না আম্মা, ভাইয়ের সাথে অনেকদিন ধরে কথা হয় না, তাই। এলমার শাশুড়ি বলল, খেয়ে নাও, টেবিলে খাবার আছে। এদিকে অনেকের রেজাল্ট দিয়েছে, সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। এটা এলমাকে বলতে কল করে। কল বাজে এলমার ফোনে, কিন্তু কল ধরে শাহিন। শাহিন বলল, অনেক ভাই, কি খবর? এলমা কোথায়? বাড়িতে, মোবাইলে একটু সমস্যা দেখা দিল, তাই নিয়ে আসলাম। মিথ্যা কথা, ঝগড়া করে নিয়ে আসলো। আর শাহিন চায় বাড়িতে এলমার যোগাযোগ বন্ধ করে দিতে। আচ্ছা, অনেকদিন হলো এলমা আসেনি আমাদের বাড়িতে, আমি কাল আসবো তাকে নিতে। অনেক শাহিনকে এমনভাবে বলল, শাহিন না করতে পারেনি। অতপর শাহিন রাতে বাসায় ফিরে। সে শার্ট খুলে রাখে বিছানার পাশে। পরে সে ওয়াশরুমে যায়। এলমা রুমে ঢুকে দেখতে পায় শার্টে রক্তের দাগ, যা সে ভয় পেয়ে যায়। তাহলে কি শাহিন খুনি, নাকি অন্য কিছু? সে এসব ভাবতে ভাবতে শাহিন বের হয়ে আসলে তাকে জিজ্ঞেস করে, শার্টে রক্তের দাগ কেন, কোথা থেকে লেগেছে? শাহিন হঠাৎ এমন প্রশ্নের সম্মুখীন হবে এলমার সামনে কখনো কল্পনাও করতে পারেনি। শাহিন চুপ করে বসে আছে, কি বলবে বুঝতে পারছে না। কি, বলো না কেন কিছু? রক্তের দাগ কোথা থেকে এলো? জানি না, কোথা থেকে যেন ভরেছে। ও হ্যাঁ, তোমার ভাই কাল বিকেলে আসবে বলেছে তোমাকে নিতে। যাও, কয়েকদিন পর আবার চলে এসো। হো আচ্ছা, যাব, তুমিও চলো যাবে? না, আমার কাজ আছে, তুমি যাও। আচ্ছা। এই বলে ঘুমিয়ে পড়ে। পরের দিন অনেক আসে বিকেলে তাকে নিয়ে যায় অনেকদের বাড়িতে। এলমা যে তার মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। মা, শাহিন ভালো না। আম্মু, সে অনেক রাতে বাড়িতে ফিরে। তার এবং শাহিনের ব্যাপারে সব বলে। আম্মু আব্বু ভাইকে সবাইকে বলে দেয়। অনেক চুপ করে সব শুনে পরে বলে, তোরা থাক, আমি দেখছি কি করা যায়। অনেক পরের দিন সকালে ওর বন্ধুর সাথে যোগাযোগ করে এই বিষয় নিয়ে শাহিনকে কিভাবে ধরা যায় সে কি করে। তারপর ওর বন্ধু বলে, যেহেতু ওর মোবাইলে সব কিছু তথ্য আছে, তাহলে আমরা সিআইডির মাধ্যমে তার মোবাইল ট্র্যাক করি, তাহলে সব তথ্য জানতে পারবো। তারপর অনেক আর তার বন্ধু যে সিআইডির সাথে যোগাযোগ করে শাহিনের নাম্বার দিয়ে। সেখান থেকে চলে আসে তার 48 ঘন্টা পর অনেকের মোবাইলে কল আসে। আমি সিআইডি থেকে বলছি, আপনারা আজকে বিকেলে আমার অফিসে যোগাযোগ করুন। অনেক আর তার বন্ধু সিআইডি অফিসে যায় বিকেলে। সিআইডি বলল, দেখেন অনেক, তার বিরুদ্ধে 2টা অপরাধ শনাক্ত করা হয়েছে, যা খুবই খারাপ। কি স্যার? আগে বলুন, তার কি এতিমখানা আছে? জি আছে। জানেন তারা এই এতিমখানা দিয়ে কি করে? আমি জানি, এতিম মেয়েদের লেখাপড়া করায়, সব খরচ বহন করে। সিআইডি বলল, আপনার ধারণা সম্পূর্ণ ভুল, সে হলো নারী পাচারকারী। অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ে। সিআইডি অফিসার, আপনার কোথাও ভুল হচ্ছে। সে তো আপনার বোনের জামাই। আরও আসল একটা অপরাধ, সে পরকীয়ায় লিপ্ত তার মামাতো বোনের সাথে। এর ভেতরে সব দুমড়ে মুচড়ে যাচ্ছে অনেকের। সে এখানে চিৎকার দিয়ে ওঠে, এসব কি বলছেন আপনি? তাহলে শুনুন। শাহিন এতিমখানার নাম করে সে অসহায় মেয়েদের নিয়ে সেখানে রেখে তাদের পড়াশোনা করে এবং সব খরচ বহন করে, সত্যি, কিন্তু পরে সে এই মেয়েগুলোকে পাচার করে টাকা ইনকাম করে। তার সাথে যারা কাজ করে তাদের ভয়েস রেকর্ড শুনতে পেয়েছি। তবে আমরা এটা তদন্ত করে দেখব এবং পরে আপনাকে সব বলতে পারবো। অনেক করুণ সুরে বলল, তাহলে পরকীয়ার বিষয়টা কি? সেটা ওর মেসেজের লিস্ট দেখে বুঝতে পারছি সে ওর মামাতো বোনের সাথে পরকীয়ায় লিপ্ত। তাদের ইনবক্সে অনেক অন্তরঙ্গ ভিডিও পাওয়া গেছে। দুজনের এই বিষয়ে তদন্ত করা হবে। সিআইডি আরও বলে, এখন আপনার বোনকে সেখানে যেতে দিয়েন না, আর তাকে এখন শাহিনের বিষয়ে কোনো তথ্য না দেওয়াই ভালো। আমরা সব তদন্ত করে দেখি, পরে সব এলমাকে জানানো যাবে। অনেক তার বন্ধুর কাঁধে হাত রেখে বলল, কোন পশুর হাতে আমার বোনকে তুলে দিলাম? সে আমার বোনের এত বড় সর্বনাশ কি করে করতে পারল? কি করে পারলো আমার বোনকে ঠকাতে? এই বলে চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। বন্ধু বলল, শান্ত হয়ে থাক, দেখি আগে তদন্ত করুক কি হয়, পরে আমরা দেখব কি করা যায়। এই বলে অনেককে নিয়ে বাসায় চলে যায়। অনেক বাসায় যেয়ে আর তার বোনের সামনে যায় না। নিজেকে বোনের কাছে সব থেকে বড় অপরাধী মনে হয়। আজকে আমি বোনকে রিকোয়েস্ট করে এমন একটা পশুর হাতে তাকে তুলে দিলাম। অনেকের খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। সে বাড়িতে একদম চুপ হয়ে যায়, যা এলমা একদিন পর বুঝতে পারে। সে বুঝতে পারে শাহিনের ব্যাপারে হয়তো ভালো কোনো কথা শুনেনি। এলমা বলল, কিরে ভাইয়া, কি হয়েছে? অনেক কোনো কথা না বলে এলমার সাথে মাথা নিচু করে লজ্জা মুখে ঘর থেকে চলে যায় বাহিরে। কি করবে সে, যে এখন এলমার সাথে এইসব কথা বলে সব থেকে বড় অপরাধী হয়ে যাবে যদি শোনে শাহিন নারী পাচারকারী এবং পরকীয়া করে? অনেক খুব হতাশ হয়ে যায়।
কিছুদিন পর শাহিন দেখে রাতে ওর ফেসবুকে ঢুকতে পারছে না। তার সবকিছু হ্যাক করে তদন্ত কমিটি দখল করেছে। সে বুঝতে পেরেছে হয়তো এগুলো এলমার পরিবার করেছে। তার বিষয়ে জানার জন্য সে চলে যাওয়ার জন্য রেডি হয় ইন্ডিয়াতে। একটা ভিসা প্রসেস করে শাহিন চলে যায় ইন্ডিয়া। এদিকে এলমা কিছু জানতো না এইসবের। পরের দিন পুলিশ এসে ঘেরাও করে শাহিনের বাড়ি, কিন্তু তাকে পুলিশ পায়নি, কারণ সে যে গত রাতে চলে গেছে ইন্ডিয়াতে। কি করে পাবে তাকে? পুলিশ বড় হতাশ হয়ে তাকে ধরতে না পেরে তারপর পুলিশ কল করে অনিককে। অনিক শাহিনের বাড়ি থেকে চলে গেছে। তার মোবাইল হ্যাক হওয়ার পর সকল সোশ্যাল মিডিয়া, তার যোগাযোগ মাধ্যম যে সিম দিয়ে খুলেছে, তার SMS যাওয়াতে সে বুঝে গেছে তার সবকিছু হ্যাক হয়েছে। সে রাতে সে বুঝে গেছে তাকে তদন্ত করা হচ্ছে। তোমরা করছো। অনিক বলল, তাহলে এখন কি করা যাবে? অনিকের বন্ধু ছিল পাশে। পুলিশকে বলে রাখতে, দেখছি কি করা যায়। এরপর পুলিশ কল রেখে দেয়। এখন অনিক আর তার বন্ধু একটা পরিকল্পনা করে তাকে কি করে দেশে আনবে। তারা একটা সুন্দরী মেয়ের সাথে ডিল করে। তাকে দেশে আনতে পারলে 5 লক্ষ টাকা দিবে। সে মেয়েকে শাহিনের নাম্বার দেয়, কারণ অনিক আর তার বন্ধুরা জানে তাকে ফাঁদে ফেলে ধরতে হবে, তা না হলে ধরা যাবে না। শাহিন ছিল মেয়েদের প্রতি আসক্ত, তাই তাকে নাড়ি দিয়ে তাকে দেশে আনতে হবে। তারপর সে মেয়ে শাহিনের সাথে যোগাযোগ করে তার সাথে ভালো একটা সম্পর্কে লিপ্ত হয়। এদিকে শাহিন এলমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এলমা খুব কান্না করে। সে খুব কষ্টে থাকে, যা অনেকের ভেতরটা ফেটে যায় বোনকে এইভাবে দেখে। শাহিন পরে মেয়ের ফাঁদে পা দেয়। সে ভাবে, আমি এক রাতের জন্য বাংলাদেশ যাব। সে মেয়ের সাথে এক রাত হোটেলে কাটিয়ে চলে আসবো আবার ইন্ডিয়াতে। এদিকে মেয়ে অনিককে কল করে বলে আজকে রাতে সে ঢাকায় এমন হোটেলে আসবে, আপনারা থাকবেন। তারপর মেয়েটি হোটেলে যেয়ে রুমে বসে থাকে। রাত তখন 12টা। শাহিন কল করে, কত নাম্বার রুমে তুমি? মেয়েটা বলে 212 নাম্বার। তারপর কলিং বেল বেজে ওঠে। মেয়েটি দরজা খুলে দেখে শাহিন। মেয়েটি আসেন বলে সে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি ফ্রেশ হয়ে। ওয়াশরুমে গিয়ে অনেককে কল করে, আপনারা কোথায়? আমি পুলিশ নিয়ে নিচে আছি। শাহিন আমার রুমে, আপনারা আসুন, 212 নাম্বার রুম। তারপর মেয়েটি ওয়াশরুমের দরজা খুলে বের হয়। শাহিনকে দেখে এক অপরূপ নারী, সে তাকে জড়িয়ে ধরে বিছানাতে ফেলে দেয়। পরে মেয়েটির উপরে যেয়ে বলে, কত টাকা চাও? দিব, আমার শুধু তোমাকে চাই। মেয়েটি তাকে বলে, আমার আর কিছু লাগবে না, যা কাজ হয়ে গেছে। এটা শুনে শাহিন বলে, কি কাজ? বলা মাত্র কলিং বেল বেজে ওঠে। শাহিন বুঝতে পারে তার জন্য ফাঁদ পাতা হয়েছে, কিন্তু আর কিছু করার নাই। দরজা খুলতে দেখে অনিক এবং তার বন্ধু আর 8 থেকে 10 জন পুলিশ রুমে ঢুকলো এবং শাহিনকে ধরে নিয়ে যায় জেলে। তারপর অনিক বাসায় যেয়ে তার মাকে বলে সবকিছু, তবে না করে এলমাকে কিছু বলতে, কারণ অনিক এখন তার বোনের কাছে অপরাধী। কিন্তু তার মা তার বাবাকে বলে, আর বলে মেয়েকে বলো না। ওর বাবা সে রাতে স্ট্রোক করে, কারণ তিনি শাহিনকে অনেক বিশ্বাস করত। অনিকের মা দেখে ওর বাবা স্ট্রোক করেছে, তাকে হসপিটালে নিয়ে যায়। দিন দিন অনিকের প্রেশার বাড়ছে। ওর পরিবার পুরোটা চালাতো ওর বাবা, এখন ওর বাবা স্ট্রোক করেছে। সে খুব হতাশ হয়ে পড়ে। এদিকে তার বোনের কাছে সে অপরাধী হয়ে গেছে। হসপিটালের ডক্টর বলে অনিককে, আপনার বাবা এখন ভালো আছে, তবে সে কোনো কাজ করতে পারবে না, কারণ তার মাথায় এক পাশে একটু সমস্যা হয়েছে এবং তার কথা এজন্য বেঁধে বেঁধে আসছে। দ্বিতীয়বার যদি আপনার বাবা স্ট্রোক করে তাহলে আর বাঁচানো যাবে না। এলমা, অনিক আর তার মা হাউমাউ করে সবাই কান্না করছে। অনিকের চোখ দিয়ে অঝরধারায় পানি পড়ছে। এলমা মনে মনে ভাবছে, শাহিন কল ধরে না, ভাইয়া আমার কথা এড়িয়ে চলে, আব্বুর স্ট্রোক করেছে, সবকিছু কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে। অনিকের কাছে এলমা আসা মাত্র অনেক দ্রুত হসপিটাল থেকে চলে যায়, কারণ সে তার বোনের কাছে থাকলে সে জানে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। এরপর এলমা ও তার মা পরের দিন রিলিজ নিয়ে এলমার বাবাকে বাড়িতে নিয়ে আসে। পুলিশ শাহিনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় রিমান্ডে। পুলিশ বলল, শাহিন ভালো ভালো সব কথা বল, না হলে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। শাহিন বলল, আমি কিচ্ছু করিনি। তাৎক্ষণিকভাবে তাকে রিমান্ড হিসেবে লাঠি দিয়ে আঘাত করতে থাকে পুলিশ। শাহিন বলে, বলছি বল, কি করেছিস? নারী পাচার কিভাবে করিস? শাহিন বলল, পতিতালয় খুলেছি আমরা 3 বন্ধু মিলে, সেটা অনেক ভালো চলে। মোটামুটি পতিতালয়ের খরচ দিয়ে মোটা অঙ্কের একটা টাকা থাকতো আমাদের কাছে। ও মাই গড! তারপর? আমাদের সাথে অনেক ক্লায়েন্ট যোগাযোগ করত। তারা একদিনের জন্য নারী চায় না, তারা রক্ষিতা হিসেবে নারীদেরকে চায় এবং তারা মোটা অঙ্কের টাকাও অফার করে আমাদের। তারপর বন্ধুরা ইন্ডিয়াতে চলে যায়। সেখানে যেয়ে তারা সেসব ক্লায়েন্টদের সাথে ডিল করে এবং আমরা কিভাবে মেয়েদের সেখানে পাঠাবো এবং কাদের পাঠাবো সে ছক আঁকতে শুরু করে। কারণ কোনো মেয়ে নিজের ইচ্ছাতে যাবে না, তাদের কিভাবে আমাদের আয়ত্তের ভিতরে এনে পাচার করা যাবে সে পরিকল্পনা করি। তারপর আমাদের মাথায় আসে এতিমখানার কথা, যার মাধ্যমে আমরা 5ম শ্রেণীতে পড়ে মেয়েদের
এবং তার থেকে বড় মেয়েদের এনে পড়াশোনার খরচ চালাই এবং যারা এতিম মা বাবা থাকতো না তাদের নিয়ে আসতাম, যাতে কোনো প্রকার জবাবদিহি না করতে হয় মেয়েদের পরিবারকে। যখন তারা 10-এ পাশ করত এবং 16 বছর বয়স হয়ে যেত, ইন্ডিয়াতে পড়াবো এই কথা বলে তাদেরকে পাচার করি, যা নারী পাচারকারী বলে। সেখানে আমার 2 বন্ধুর কাছে পাঠাই। তারপর তারা তাদেরকে বিক্রি করে দেয় ক্লায়েন্টদের কাছে রক্ষিতা হিসেবে, যাদের কাজ থাকতো সারাদিন ঘরের সকল কাজ করা এবং রাতে ক্লায়েন্টের রক্ষিতা হয়ে সারা রাতে ওদের সাথে সময় দেওয়া। যারা পারত না তাদের ওপর ক্লায়েন্টরা চালাতো অত্যাচার নিপীড়ন, কারণ তারা ছিল মেয়েলোভী। তাদের নারী প্রয়োজন। সারা রাত মদ খেয়ে রাতে আসতো তাদের নিয়ে মজা করতে। পুলিশ বলল শাহিনকে তার গালে একটা চড় মেরে, এই পশু, তুই কতগুলো মেয়ের জীবন শেষ করলি। জোরে জোরে হেসে ওঠে শাহিন এবং বলে তা হিসেবের বাইরে। এইদিকে অনেক অনেক দিন পর তার বোনের রুমে যায়। সে জানে সে অপরাধী। সে এখন কি করবে? তার বোনকে যে এখন বলার সময় হয়েছে। এখন বলতে না পারলে যে এখন অনেকের বোনের জীবনও শেষ হয়ে যাবে। এলমা, তোর কাল সকালে আমার সাথে এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? কিছু না বলে চুপ করে কিছুক্ষণ পর অনেক বলল, গেলেই দেখতে পারবি। এলমা কিছু না বলে বলল, ওকে যাব। কথা শেষ করে অনেক ঘর থেকে বের হয়ে গেল। সকালে ঠিক এলমা অনেক বের হয়ে যায় সে জায়গায় যাওয়ার উদ্দেশ্য করে। অনেক গাড়িতে চুপ করে বসে আছে, চোখগুলো লাল হয়ে আছে, মনে হচ্ছে তার ভেতরটা পুড়ে যাচ্ছে আর রাগে আগুন হয়ে আছে। এলমা দেখে একটা জেলখানার সামনে গাড়িটা থামল। এখানে কেন? ভেতরে আয়, দেখতে পারবি সব। এলমার অনেক এর কথা শুনে ভেতরে একটা ভূমিকম্প হয়ে গেল। কি হচ্ছে কি এসব? জেলখানায় কেন নিয়ে আসলো অনিক? শাহিন কি জেলখানাতে আছে? ধুর, কি ভাবছি আমি, শাহিন এতটা খারাপ হতে পারে না। এলমা মনে মনে ভাবছে আর একটা করে সামনে পা বাড়াচ্ছে। এলমা জেলখানায় প্রবেশ করে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি দেখছি? শাহিন কেন জেলখানাতে? তাৎক্ষণিকভাবে এলমা গিয়ে অনেকের শার্টের কলার ধরে বলল, তুই আমার স্বামীকে জেলখানাতে এনে আমাকে দেখাতে এনেছিস? এবার বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, তোর এত সাহস কি করে হয়? অনেক এলমার মুখে তুই কথা শুনে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু বাইরে সে নরম সুরে এলমাকে বলল, বোন একটু অপেক্ষা কর, সব জানতে পারবি প্রমাণ সহ। পুলিশ এলো। এলমাপা, আপনি একটু ঠান্ডা হন। পুলিশের কথায় তার কানে আসতেই সে নিমিষে চুপ হয়ে গেল। তাকিয়ে আছে শাহিনের দিকে। সে এখনো জানে শাহিন কখনো এতটা খারাপ হতে পারে না, কারণ সব মেয়ের কাছেই তার স্বামী যেমনই হোক ভালো থাকে। পুলিশ এলমাকে সবকিছু খুলে বলার পর বলল, আপনার স্বামী শাহিন একজন নারী পাচারকারী, যা তিনি নিজে স্বীকার করেছেন। এলমা দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়ে। তার মাথা দিয়ে সমানে খাম ছড়তে থাকে এবং সে জোরে জোরে চিৎকার করতে থাকে, না না, আমি বিশ্বাস করি না, শাহিন এমন হতে পারে না। জেলখানার ভেতর থেকে শাহিন বলে ওঠে, নাটক বাদ দে তুই এলমা, আমাকে ধরিয়ে দিয়ে এখন আসলে তুই আর অনেক নাটক করতে। এলমা এই কথা শাহিনের মুখে শুনে তার ভেতরটা মুচড়ে ওঠে, আর তার বুঝতে বাকি থাকে না পুলিশ যা বলছে সব সত্যি। পুলিশ বলল, এলমা আপনি বলেন তাকে আদালতে ওঠানো হবে। এলমা চুপ করে আছে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। এর মধ্যে খবর পায় শাহিনের মামাতো বোন, যার সাথে সে দিনের পর দিন অবৈধ সম্পর্কে সব কিছু করে থাকে। এই মেয়ে আবার মদ থেকে শুরু করে সব কিছু সেবন করে, যা তারা দুজন রাতে করে। পরে শাহিন গভীর রাত পর বাড়িতে আসে। অতঃপর সে মামাতো বোন চলে আসে জেলখানায়। এসে সে শাহিন শাহিন বলে চিল্লাতে থাকে। পুলিশ বলল, এটা জেলখানা, আপনার বাসা না। মামাতো বোন বলল, আমি শাহিনের মামাতো বোন, তাকে জেলখানায় ঢুকালো কে? আমি ঢুকিয়েছি, কারণ সে নারী পাচারকারী। পুলিশ বলল, আপনার পাশে তারা কারা? অনেক বলল, তুই কে, এখানে কি করিস? আমার ছোট বোনের জীবন নিয়ে খেলা করিস? এখনো শেষ হয়নি তোদের এই খেলা? তুই জানিস শাহিন বিবাহিত, তারপরও তুই কেন তোর বাড়িতে মেসেজ দিয়ে শাহিনকে বলতি যে মদ নিয়ে রাতে রুম ডেট করবি? মামাতো বোন চুপ করে আছে, মনে মনে এত কিছু জানলো কিভাবে? এলমা বলল, কি বলিস অনিক, সে মেয়ে শাহিনের সাথে? ছি ছি ছি। এই বলে এলমা ভেতরে দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। মনে হচ্ছে এমন জোরে জোরে চিৎকার করে বলে, শাহিন তুই পাষণ্ড, তুই পশু, তুই কাল সাপ। এই বলে জেলখানার তালা খোলা ছিল। এলমা ভিতরে যেয়ে শাহিনের গালে থুতু মারে এবং জোরে একটা চড় মেরে শার্টের কলার ধরে, তুই এমন বেইমানি কি করে করলি? আমার অপরাধ কি ছিল? শাহিন জোরে জোরে হাসে, আর কিছুই বলেনি। এই যে হাসি, এই যে এলমার জন্য বড় বিপদ সামনে, তা অনেক বাইরে থেকে ভালোভাবে বুঝতে পেরেছে। তারপর সেখানে এলমা অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর অনেক তাকে নিয়ে বাড়িতে চলে যায় এলমাকে নিয়ে। এদিকে শাহিন জেল থেকে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে
এলমাকে কি করে শেষ করবে? এলমা মেয়েটি বাড়িতে যেয়ে ঘর থেকে বের হয়। সাদা শাড়ি পরে সে মনে করে তার স্বামী মারা গেছে। তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। এদিকে অনেক হয়ে যায় এলমার কাছে সবথেকে বড় অপরাধী। হঠাৎ কিছুদিন পর যেতেই রাতের বেলা এলমার ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু হয়। সে লাল হয়ে ওঠে। এলমার মাকে জোরে একটা চিৎকার দিয়ে ডাক দেয়। অনেক, এলমার বাবা মা সবাই ছুটে আসে। দেখে মেয়েটি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে এটা কোনো সাধারণ রোগ না, যা ডাক্তার সুস্থ করতে পারবে। এটা কোনো ডাক্তারের চিকিৎসার কাজ হবে না। অনেক হতাশ হয়ে ফ্লোরে বসে পড়ে। এলমার বাবা ডক্টরের কথা শুনে কপালে থাপড়াতে থাকে এবং এলমার তার মায়ের কোলে মৃত্যু হয়। অনেক এক চিৎকার করে ওঠে, বোন রে, তুই আমাকে অপরাধী করে মরতে পারিস না বোন, ওঠ, এই যে তোর ভাই ডাকছে, ওঠ বোন। তাহলে এলমার মৃত্যুর রহস্য কি? কিভাবে এলমাদের বাসায় থাকতেও তাকে মারতে পারল শাহিন? এলমা তার মায়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অনেক জোরে জোরে চিৎকার করে বলে, কি হলো? কেন সে এমনভাবে মরে গেল ডক্টর? ডক্টর বলল, আমাদের জানা মতে যে কোনো অসুখে মারা যায়নি, মারা গিয়েছে অন্য কোনো কারণে। এইবার অনেক তার বোনের লাশ নিয়ে যেয়ে লাশ দাফনে মাটি দিয়ে আসে এবং সেখানে অনেক প্রতিজ্ঞা করে সে এর প্রতিশোধ নেবেই। কিভাবে মারা গেছে তা খুঁজে বের করে তার প্রতিশোধ সে নেবে। সে চলে যায় জেলখানাতে, পুলিশের কাছে আমার বোনকে শাহিন কিভাবে যেন মেরে ফেলেছে। পুলিশ তাদের সিসি ক্যামেরাতে দেখায় আপনার বোনকে মেরেছে শাহিন আর তার মামাতো বোন। এই যে শুনেন। অনিক আর এলমা যাওয়ার পর সেদিন জেলখানা থেকে তারা একান্ত কথা বলে। শাহিনের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। শাহিন তার মামাতো বোনকে বলে, আমি এলমার মৃত্যু চাই, যেভাবেই হোক তার মৃত্যু আমি 7 দিনের মধ্যেই চাই। অনেক সবটা ক্লিয়ার হয়ে যায়। এই মৃত্যুতে শাহিনের মামাতো বোনের হাত আছে। পরে অনেক সেখান থেকে চলে আসে চোখের পানি ফেলতে ফেলতে। এইদিকে মেয়ের এমন মৃত্যু দেখে এলমার বাবা শোকাহত হয়ে তিনি স্ট্রোক করে মৃত্যু হয়। অনেককে কল করে তার মা বলে তার বাবা আর বেঁচে নেই, মারা গেছে। এই খবর শুনে অনেক দ্রুত জেলখানা থেকে বাড়িতে চলে আসে। এসে দেখে অনেকের বাবার লাশ সাদা কাপড় দিয়ে পেঁচানো। সে বাবার পাশে বসে জোরে জোরে চিৎকার করে বলে, আমি অপরাধী, আমার জন্য তোমাদের মরতে হলো, কখনো আমাকে ক্ষমা করতে পারবো না। আবার সেই বোনের পাশে তার লাশ দাফন করে বাড়িতে আসে। এভাবে অনেকের বোন আর বাবাকে হারায়। সে পরে অনেক খারাপ হয়। তাদের প্রতিশোধ নিবে বলে সে এত কষ্টে থাকে বলে সে মদ থেকে সবকিছু পান করে, যাতে সে নিজেকে খারাপ বানাতে পারে। হঠাৎ 2 দিন পর আবার তার মাও মারা যায়, সেই একইভাবে এলমার মতো লাল নীল হয়ে। অনেক তার মাকেও দাফন করে আসে। এইভাবে তাকে নিঃস্ব হয়ে যেতে হয়। এখন কথা হলো, তারা কিভাবে মারা গেল? এলমা ও অনেকের মা, এটা অনেকের মনে প্রশ্ন। সে এক রাতে মদ পান করছে আর জোরে জোরে চিৎকার করে বলছে, আমি এতিম হয়ে গেলাম, আমাকে শেষ করে দিল শাহিন, আমি তোকে আর তোর মামাতো বোনকে ছাড়ব না। এরপর শুরু হয় প্রতিশোধের আগুন। অনেকের ভেতরে তুষের মতো জ্বলতে থাকে আগুন। অনেক তার বন্ধুদের নিয়ে শাহিনের মামাতো বোনকে তুলে নিয়ে আসে একটা জঙ্গলে। তারপর অনেক তাকে জিজ্ঞেস করে খুব শান্ত কণ্ঠে, আমার মা বোনকে কিভাবে মেরেছ? শাহিনের মামাতো বোন বলল, আমি তাদের মারব কেন? অনেক জোরে একটা চিৎকার দিয়ে বলে, তাহলে কে মেরেছে? পুলিশের সিসি ক্যামেরা সব প্রমাণ দেখ। তারপর শাহিনের মামাতো বোন বলে, তোর বোন এলমা আর তোর মাকে কালো জাদু করে মারা হয়েছে। কবিরাজের সাহায্যে শিরকের মাধ্যমে তোর বোন এলমা আর তোর মাকে হত্যা করা হয়েছে। এই কথা শুনে অনেক তাকে বলে, এখন তোকে বাঁচাবে কে? শাহিনের মামাতো বোন বলে, তোকেও করা হয়েছে, তুই আর 2 দিন পর মারা যাবি। হাসতে হাসতে বলে ওঠে। পরে অনেক প্রতিশোধের চোখ রাঙিয়ে অনেক এবং তার বন্ধুরা তাকে ধর্ষণ করে, এমনভাবে ধর্ষণ করে হিংস্র বাঘ মনে হয় থাবা বসিয়েছে। পরে অনেক উঠে জোরে জোরে হাসে, প্রতিশোধ প্রতিশোধ। অনেকের বন্ধু বলে ওঠে, তুই কি করে বাঁচবি? অনেক তোরা পালিয়ে যা, আমি দেখছি কি করা যায়। তা বলে সেখান থেকে সবাই চলে আসে। শাহিনের মামাতো বোন লজ্জায় লাশ দাফনের পাশে আত্মহত্যা করে বটগাছে। অনেক দ্রুত একটা হুজুরের কাছে যায়। সেখানে যেয়ে সব বিস্তারিত বলে হুজুরকে। হুজুর তাকে একটা আরবি লেখার চিরকুট দেয়। এটা সকালে ফজরের পর থেকে জোরে জোরে সূর্য ওঠা পর্যন্ত পড়তে বলেছে এবং বলে, এই খারাপ জিন তোমার শরীরে থাকাকালীন তুমি কোনো বিয়ে করতে পারবে না, কারণ এটা নারী জিন আসবে। অনেক পরের দিন ফজরের পর শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায় এবং সে হুজুরের দেওয়া চিরকুটটি পরে জোরে জোরে দেখে 2 দিনের মাথায় তার শরীর কম্পন দিয়ে ওঠে। তারপর থেকে তাকে আর কোনো কালো জাদু এবং শিরকি করে মারতে পারে না, কারণ তার সাথে আছে খারাপ নারী জিন।
এদিকে শাস্তি হিসেবে শাহিনকে আদালত ফাঁসিয়ে দেয়। এসব অতীত বলা হয়েছে লামিয়াকে। লামিয়া বলল, অনিকের কথা শুনে চোখ দিয়ে শুধু পানি ঝরছে। ফজরের আজানের ধ্বনি বাজতেই আবার অনিকের কণ্ঠে, কিরে রক্ষিতা, তুই কাঁদছিস কেন? লামিয়া বুঝতে পেরেছে অনিক আবার খারাপ জিনের আওতায় চলে গেছে। লামিয়া অনিককে বুঝিয়ে, একটু কাকির বাসায় যাব, আবার 2 দিন পরে চলে আসব। অনিক বলল, যা, তবে 2 দিনের বেশি যেন দেরি না হয়। লামিয়া তার কাকির বাড়িতে চলে যায় পরের দিন। পরে সে আবার সেই হুজুরের কাছে যায়, সব বিস্তারিত বলে। হুজুর বলল, এটা তো খুব রহস্য আছে। দেখো লামিয়া, মা খারাপ জিন সরিয়ে দিলে কালো জাদু তাকে শেষ করে দিবে। আবার খারাপ নারী জিন থাকতে অনেক তোমার ভালোবাসার মানুষ হবে না। এলমা বলল, তাহলে কি করা যায় হুজুর? করুণ সুরে বলল। হুজুর বলল, দেখো লামিয়া মা, এতটা সহজ হবে না তাকে সুস্থ করে তুলতে। যদিও এটা অসম্ভব না, তবে চেষ্টা করে দেখতে পারো। আমি তোমাকে 3টি কাজ দেব, সে 3টি কাজ করলে তুমি পারবে তাকে আপন করে পেতে। আবারও হুজুর তারপর বলল, এখানে এসো, কাছে এসো। তারপর 3টি কাজের কথা বলল হুজুর লামিয়াকে। তাৎক্ষণিকভাবে লামিয়া একটু নড়ে চড়ে বসে, কি বলছেন হুজুর? এত কঠিন কঠিন কাজ আমি কি পারবো? হুজুর বলল, দেখো লামিয়া, তুমি যদি অনিককে আপন করে পেতে চাও তাহলে এই কাজগুলো তোমাকে করতেই হবে। আচ্ছা হুজুর, আমি দেখি কি করা যায়, তবে আমাকে জানি অনেকটা সাহসী হতে হবে, তাহলে আমি পারবো এই কাজগুলো করতে। হুজুর বলল, একটা কথা মনে রাখবে, এই কাজগুলো তোমার একা করতে হবে, কারো সাহায্য নিলে কাজ হবে না। আর বড় কথা হলো, অনিককে তোমাকে আগে যাতে ভুলে থাকে কিছুদিন, সে ব্যবস্থা করে নিতে হবে। তুমি সেখান থেকে তোমার কাকির বাসায় এসে পরে কাজগুলো সম্পন্ন করবে। লামিয়া চুপ করে বসে আছে কিছুক্ষণ। এরপর আচ্ছা হুজুর বলে, আমি পারবো। হুজুর বলল, এই নাও পানি পড়ার একটা বোতল। লামিয়ার দিকে ডান হাত দিয়ে বাড়িয়ে তাকে দিল হুজুর এবং বলল, যখন জিন আসবে ফজরের পর সে সময় খাইয়ে দেবে। যদিও অনেক কষ্ট হবে, তারপরও খাওয়াতে হবে। লামিয়াও ডান হাতে বোতলটি নিয়ে অনেকের বাসায় চলে গেল। অতঃপর পরের দিন ফজরের পর অনেক দেখে জিনদের সাথে পাশের রুমে কথা বলছে। লামিয়া একটি গ্লাসে করে বোতলের পানি মিশিয়ে, লামিয়া আগে তার 2টা ঠোঁট পানিতে লাগিয়ে চুমুক দিয়ে কিছুটা পানি খেয়ে নিয়ে যায় অনেকের কাছে। 1 পা আগায়, আবার পেছাতে থাকে ভয়ে ভয়ে, কারণ সে সেখানে যাওয়ার তার মানা। তারপর হাঁটি হাঁটি পায়ে অনেকের রুমের দরজাটা খুলে ভেতরে যায়। অনেক বলল, এখানে কি? এখানে আসা তোমার বারণ। আপনি জোরে জোরে দোয়া পড়ছেন, তাই আপনার জন্য একটু পানি নিয়ে আসলাম, খেয়ে আবার পড়ুন। কিসের পানি এটা? পানি আবার কিসের? কল থেকে তুলে নিয়ে আসলাম। ভেতরে ভয় থাকলেও মুখে সাহসে ভরপুর। এরপর অনেক বলল, এখানে রেখে যা, পরে খাবো নে। না, এখন খেয়ে নিন, আমি গ্লাসটা নিয়ে চলে যাই। অনেক রাগী কণ্ঠে বলল, দে, আগে পানিটা খেয়ে তোকে উদ্ধার করি। এই বলে গ্লাসে অনেকের 2টা ঠোঁট লাগিয়ে পানিতে চুমুক দিতে সে লামিয়াকে দেখে ঘুরছে, খড় কাঁপছে ভূমিকম্পের মতো। তারপর অনেক অজ্ঞান হয়ে পড়ে। এরপর লামিয়া চলে যায় কাকির বাসায়, তাকে সে অবস্থায় রেখে। অনেকের জ্ঞান ফিরে সূর্য ওঠার পর, সে জ্ঞান ফেরার পর, আমি এখানে শুয়েছিলাম কেন? কি হয়েছিল আমার? তার কাছে নিজেকে অস্বাভাবিক মনে হয়। অতঃপর উঠে পাশের রুমে চলে যায়, যে দেখে ঘরটা অনেক গুছালো। অনেক মনে মনে ভাবে, আমি তো কখনো এইভাবে ঘর গুছিয়ে রাখি না, তাহলে এত সুন্দর করে ঘর গুছানো কিভাবে? ভাবতে ভাবতে তার কিছু মনে পড়ছে না। এইভাবে দিন চলে যায়। ঠিক রাতের সময় যে বাসায় এসে বিছানার পাশে দেখে একটা চিরকুট রাখা, তার মাঝে দোয়া লেখা। সে এটা পড়ে বারবার ঠিক 12টার পর তার থেকে যখন জিন চলে যায় এই দোয়া পড়ার কারণে, তখন লামিয়ার কথা মনে পড়ে। এখানে তো একটা মেয়ে ছিল যে আমার অতীত শুনেছে গতকাল, সে কোথায়? আবার সে দেখে তার হাতে একটা চিরকুটে দোয়া লেখা। অনেক বুঝতে পারে লামিয়া এই দোয়া পড়ে তার থেকে জিন সরিয়ে তাকে এসব প্রশ্ন করেছিল। অনেক ভাবে, এই মেয়েটি কে? কি তার পরিচয়? আমার থেকে কেন এসব কিছু জানতে চাইল? আবার সে কোথায় চলে গেল? আমাকে তো একটা মেয়ে খারাপ জিনে ধরে আছে, আর এই খারাপ জিন থাকতে তো আমি কাউকে বিয়ে করে সংসার করতে পারবো না, সুখে থাকতে পারবো না। তাহলে লামিয়া মেয়ের সাথে কিভাবে উলঙ্গ হয়ে শুয়েছিলাম? সে কি তাহলে পতিতালয়ের মেয়ে ছিল? ছি ছি ছি, আমি কি ভাবছি? সে যদি তাই হতো তাহলে আমার অতীত জানতে চাইতো না, আর সে বলতো না সে আমার বউ। আচ্ছা, আর যদি বউ থাকতো তাহলে আজকে কোথায় চলে গেল? অনেকের মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর চোখ দিয়ে পানি পড়ছে। তার মা, বাবা, বোনের কথা মনে পড়ে সে বলতে শুরু করলো, আচ্ছা, এই দোয়াতে এমন কি আছে যা বললে আমার সব অতীত মনে পড়ে যায় আর কান্না আসে? আর লামিয়াকে খুব মনে পড়ে, সে ছাড়া শূন্যতা অনুভব করি। তাহলে কি সে সত্যি আমার বউ? ইস, আজ যদি সে থাকতো! একটু তাকে বুকে জড়িয়ে ধরে বুকে মাথাটা রেখে
ঘুমাতাম, তাতে যদি একটু শান্তি আসে। অনেক আরও বলে, লামিয়া যখন সেদিন আমার সামনে কাঁদো কাঁদো চেহারা নিয়ে বসেছিল কতটা নিষ্পাপ মনে হয়েছিল। সে আজকে কোথায় চলে গেল? এই ভাবতে ভাবতে ফজরের আজান দিয়ে দেয়। আবার তার মধ্যে যে জিন এসে যায় এবং তার কাজ করতে থাকে। লামিয়া বাড়িতে যেয়ে হুজুরের কথা মতো তার প্রথম কাজ শুরু করতে সে চলে যায় রাতের আধারে গভীর জঙ্গলে। পেছনে তাকাতেই দেখে লামিয়ার পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখে। সে হতবাক হয়ে পড়ে। ভয়ে লামিয়ার শরীর পুরোটা কম্পন দিয়ে ওঠে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে। তার পায়ের হাঁটি হাঁটি পা ফেলা বন্ধ হয়ে যায়। সামনে আর আগানোর কোনো শক্তি থাকে না। পুরো জঙ্গল তার কাছে নিস্তব্ধতা লাগে। আমার জীবন কি আজকেই শেষ হয়ে যাবে? তাহলে কি আমি আর অনেকের ভালোবাসা উপভোগ করে মৃত্যু হবে না? হবে নাকি রাতের আধারে অনেকের বুকে আমার মাথাটা গুজে দিয়ে ঘুমানো? পাবো নাকি তার বউ হিসেবে পরশ ছোঁয়া? পাবো নাকি তার আমার কপালের এলোমেলো চুলগুলো ছড়িয়ে দিয়ে গুছিয়ে দিয়ে অনেকের আলতো স্পর্শ? সাথে সাথে এগুলো ভাবতে ভাবতে তার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে জঙ্গলের শুকনো পাতার ওপর। লামিয়ার চোখের পানি পড়ার শব্দ শুনতে পেয়ে পেছনের লোকটি, তুমি কাঁপতেছ কেন মা? পেছনের থাকার লোকটির থেকে এই ধ্বনি শুনতে পেয়ে সাহস করে পেছনে তাকাতে দেখে সাদা ধুতি পরে কেউ দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারে যে এটা মানুষ। কে তুমি মা? এত রাতে এখানে কেন? লামিয়া সব ঘটনা বিস্তারিত তাকে বলল। লোকটি বলল, দেখে যেও, বাকি পথটুকু সে সামনে একটা ভাঙা ঘরে পাবে। লোকটি তার দিকে কিভাবে যেন একটু তাকাতেই সে ভয় পায়। আজকে না জানি আমার সাথে কি হয়। একটু সামনে যেতে দেখে দুই পাশে শুধু কবর আর কবর। আবার ডান দিকে তাকাতেই দেখে কি লম্বা লম্বা সাদা কাপড় পরা কি যেন কবরের পাশে দিয়ে হাঁটছে। লামিয়া এইসব দেখে তার ভেতরে সব শুকিয়ে যায়। সে পানি পান করতে চায়। তারপর তার কানে ভেসে আসে কান্নার শব্দ। কিছু কবরের পাশে বসে সাদা কাপড় পরা লম্বা কারা যেন কান্না করছে। হাত তুলে সে বুঝতে পেরেছে এগুলো জিন জাতি, যারা দুনিয়াতে ভালো কিছু কাজ করে গেছে। তাদের কবরে আজাব হওয়ার জন্য এই জিনগুলো, যাতে তাদের কবরের আজাব কম হয়, তাই জিনেরা আল্লাহর কাছে মোনাজাত করছে। এটা দেখে লামিয়া একটু সাহস পেয়ে বলে, আমি নারী, আমি সব পারি। এইটা তাকে আত্মবিশ্বাসী করে তুলে। তারপর সে হাঁটি হাঁটি পাক ফেলে আবার সামনের দিকে আগাচ্ছে। হঠাৎ শুনে তার কানে ভেসে আসছে কিছু আরবি পড়ার শব্দ, কিন্তু মনে হচ্ছে এই আরবিগুলো সব অগোছালো। তারপর সামনে যেতে দেখে সে ভাঙা ঘর থেকে শব্দ আসছে। লামিয়া সাহস করে ঘরের দরজার কাছে যেয়ে দাঁড়ায়, কিন্তু ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। ভেতর থেকে কেউ বুঝতে পারে দরজার বাইরে পায়ের আওয়াজ হচ্ছে এবং সেই লোকটি বলে ওঠে, কে বাহিরে? ভেতরে আসুন। লামিয়া চমকে ওঠে, আমি যে বাইরে উনি জানল কিভাবে? তারপর লামিয়া দরজা ফাঁক করে ভেতরে যায়। দেখে সে চমকে ওঠে। কালো একটা পোশাক পরা লোক, গলাতে শত শত তাবিজের মালা, হাতে অনেক প্রকার চিরকুট এবং লোকটির সামনে জ্বলছে অনেকগুলো মোমবাতি আর আগরবাতি। কি একটা স্মেল বের হচ্ছে ঘর থেকে। এ কেমন অদ্ভুত ঘ্রাণ বের হচ্ছে। লামিয়া খুব অস্বস্তি মনে হচ্ছে, কিন্তু তাকে যে তার স্বামী অনেককে ভালো করতেই হবে। তাকে যে এখন প্রথম কাজ হলো কালো জাদু থেকে মুক্ত করা, যার কারণে লামিয়ার এখানে আসা। সে অনেক বড় কবিরাজ। সে এই সকল কালো জাদু ছোটানোর কাজগুলো রাতে করে থাকে এবং হুজুর বলেছিল লামিয়াকে একা আসতে। লোকটি বলল, দাঁড়িয়ে আছেন কেন? বসুন। লামিয়া কোনো কথা না বলে সামনের দিকে কাঁপা কাঁপা পা বাড়িয়ে কবিরাজের সামনে যেয়ে বসে। কবিরাজকে ভালো করে দেখে সে কি অদ্ভুত একটি মানুষ, কালো ধুতি পরা এবং গলাতে তাবিজের মালা পরা। কবিরাজ জোরে একটা মন্ত্র বলে ওঠে। লামিয়া ভয়ে কাঁপছে। খানিকটা পর লামিয়ার দিকে তাকিয়ে আছে কবিরাজ। কবিরাজ বলল, কি হয়েছে? কিসের জন্য এসেছো বলো? একটু সাহস পায় কথা বলার। সে কালো জাদু এই বিষয়ে বিস্তারিত সব বলে অনেকের এবং তার পরিবারের কথা। কবিরাজ বলল, এ যে বড় কঠিন কাজ, এই কাজ তুমি কি পারবে? অনেকের থেকে কালো জাদু সরাতে গেলে তোমাকে 4টি কাজ করতে হবে। লামিয়া মনে মনে বলে, হে আল্লাহ, আমি অনেককে স্বামী হিসাবে পাওয়ার জন্য আমাকে আর কতটা পরীক্ষা দিতে হবে? এই বলে লামিয়া কান্না করতে থাকে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। কবিরাজ তাকে কাজগুলো দেয়। লামিয়া বলে, বড় বড় চোখ করে আপন মনে ভাবছে, অনেক তুমি কি করছো? কেমন আছো? জানি না, আমি তোমাকে সুস্থ করতে যা যা করতে হয় করব। লামিয়া বলল, আচ্ছা কবিরাজ, আমি সবগুলো জিনিস একসাথে করে আবার অমাবস্যা রাতে আসব। অতপর লামিয়া বাড়িতে চলে আসে কাকিদের বাসায়। এরপর গাছের শিকড়ে একটি তাবিজ নিয়ে অপেক্ষা করে অমাবস্যার রাতে আসবে কিছুদিন পরে। অমাবস্যার রাত আসলো। চারদিকে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। লামিয়া বুঝতে পারছে আজকে মনে হয় অমাবস্যার রাত, আজকেই আমার যেতে হবে। তারপর রাত 11টার পরে বেরিয়ে পড়ে সে জঙ্গলের উদ্দেশ্যে।
জঙ্গলের ভিতরে যে আবার শোনে সেই কবরের ভিতরে কান্নার শব্দ, আর জিনেরা তাদের জন্য দোয়া করছে এবং অনেক জিনের পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ লামিয়ার মনে প্রশ্ন আছে, এদের মধ্যে কোনো খারাপ জিনকে আমার স্বামীকে ধরেছে? তাহলে কি? এসব ভাবতে ভাবতে সে ভাঙা ঘরের সামনে চলে আসে। আজকে কোনো ভয় পায়নি সে। নিজে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ে। লামিয়া বলল, এই যে সব জিনিস নিয়ে চলে এসেছি কবিরাজ। কবিরাজ বলল, সামনে বসুন, আর যে জিনিসগুলো এনেছেন তা এই মোমবাতির পাশে রাখুন। কবিরাজ বলল, দেখেন, এইসব কাজে যার থেকে কালো জাদু ছোটাবেন তাকে লাগে। আপনি যেহেতু তাকে নিয়ে আসেননি, তাহলে আপনাকে এর পরের কাজগুলো করতে হবে। লামিয়া বলল, আমার স্বামী ভালোর জন্য আমি সব করতে রাজি আছি। কবিরাজ বলল, মোমবাতির পাশ থেকে সেই শিকড় এবং তাবিজ নিয়ে দেখে আরবিগুলো উল্টো করে পড়ে পড়ে সামনে এক বোতলে পানি রাখা আর একটা কাগজে বালি রাখা। জোরে জোরে কোরআনের আয়াতগুলো উল্টো করে পড়ছে আর ফুঁ দিচ্ছে। লামিয়া এইসব দেখে বড় বড় করে চোখ একটু নড়ে চড়ে বসে। কবিরাজ বলল, এখন আমার কাজ শেষ, এবার আপনার কাজ শুরু। 3টে কাজ করতে হবে, তাহলে অনেকের থেকে কালো জাদু শেষ হয়ে যাবে, আর কোনো ক্ষতি তার করতে পারবে না। লামিয়া বলল, কি কি কাজ? একটি হলো তোমার স্বামীর চারপাশে এই বালু পড়াগুলো ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এবং তাবিজে শিকড় দিয়ে দিলাম। এটি লাশ দাফনের পাশে বটগাছের নিচে পুঁতে আসতে হবে। আর এই বোতলের পানি পড়াটা তুমি যখন জিন থাকবে না তখন যে অনেককে খাইয়ে দিয়ে আসবে। তবে আগে তুমি 3 বার পানিটা খেয়ে তোমার খাওয়া পানি তাকে খেতে দিবে। তবে মনে রাখবে, লাশ দাফনের পাশে বটগাছের নিচে তাবিজ পুঁতে দিতে যাবে সময় একটু সাবধানে যাবে, কারণ ওই সময় তোমার মৃত্যু হতে পারে। এইবার শুরু হয়ে গেল লামিয়ার কালো জাদু থেকে অনেককে মুক্ত করার মিশন। লামিয়া সবগুলো জিনিস নিয়ে কবিরাজের বাড়ি থেকে বের হয়ে আসে। সে জঙ্গলের দিকে হাঁটি হাঁটি পায়ে বাড়িতে ফিরে আসলো। সে প্রথম কাজের জন্য রেডি হয়ে লাশ দাফনের পাশে বটগাছের নিচে তাবিজ পুঁতে দিয়ে এর মাঝে একটি কাজ করে নিয়েছে, যাতে করে লামিয়ার কোনো ক্ষতি করতে না পারে। তারপর গভীর রাতে লামিয়া বের হয় তার কাকা কাকির বাড়ি থেকে ঠিক 3 কিলোমিটার দূরে, যেখান থেকে আশেপাশে 1 কিলোমিটার কোনো বাড়ি নাই। সেখানে লাশ দাফন করা হয় এবং বটগাছের নিচে তাবিজ পুঁতে দিতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে লামিয়া হাঁটি হাঁটি পা ফেলে এগিয়ে যাচ্ছে। প্রায় 2 কিলোমিটার যাওয়ার পর চিকন একটি রাস্তা, দুই পাশে শুধু জঙ্গল আর বড় বড় বটগাছ। তার মধ্য দিয়ে লামিয়া হেঁটে যাচ্ছে। হঠাৎ একটি ভয়ঙ্কর চিৎকার শুনতে পায়। চারদিকে নিস্তব্ধতা হয়ে আসে। লামিয়ার শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে। পেছনে পায়ের শব্দ শুনতে পায়। কে যেন তার পেছনে হাঁটছে। আবার প্রায় 20 মিনিট হাঁটার পর লাশ দাফনের সামনে যেতে দেখে একটি মেয়ে তার দাফনের সামনে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। আবার একটি চোখের পলক ফেলতেই দেখে অদৃশ্য হয়ে গেল। আবার চোখের পলক ফেলতে দেখে সব দিকে সাদা কাপড়ে লাশ দাফনের দিকে লাশ নিয়ে যাচ্ছে। এসব দেখে লামিয়ার চোখ বন্ধ হয়ে দোয়া পড়তে থাকে আর তার শরীরের লোমগুলো কাঁটা দিয়ে ওঠে। সে ভয়ে চোখ খুলতে পারছে না। তার শরীরের ভেতর কম্পন দিয়ে উঠছে। মনে পড়ে যায় সেই কবিরাজের কথা। সে তাকে বলেছিল লাশ দাফন খুব খারাপ একটা জায়গা, তবে সে এখানে কাউকে নিতেও পারবে না সাহায্যের জন্য। সব কাজ তাকে একাই করতে হবে। সবার সাথে তাকে একা একা লড়াই করে জয়ী হতে হবে। লামিয়া মনে মনে ভাবে, আমি ভয় পেলে আমাকে আরও ফাঁদে ফেলে তারা মেরে ফেলতে চাইবে। আমি ভয় পাবো না। এই আত্মবিশ্বাস নিয়ে চোখটা খুলে দেখে সামনে একটি লম্বা সাদা কাপড় পরে সে আকাশ পর্যন্ত দাঁড়িয়ে আছে। লামিয়া তার কণ্ঠে জোরে জোরে দোয়া পড়তে থাকে। পুরো জঙ্গলের পাখিগুলো নিস্তব্ধতা কাটিয়ে কিচিরমিচির করতে থাকে। লামিয়ার ভয়টা অনেকটা কমে আসে। সে আবার হাঁটি হাঁটি পায়ে লাশ দাফনের ভেতরে গেটে গিয়ে পরে চারদিকে তাকায়। কোথাও বটগাছ দেখতে পায় না। সে খুঁজতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে লাশ দাফনের পশ্চিম পূর্ব কোণাতে। সে দেখতে পায় বিশাল একটা বটগাছ। সেখানে তার তাবিজটা পুঁতে দিতে হবে। তারপর সে হাঁটি হাঁটি পা ফেলে বটগাছের দিকে যেতে থাকে। হঠাৎ বটগাছ থেকে আওয়াজ আসছে, এখানে কেন আসলি তুই? তুই আর বেঁচে ফিরতে পারবি না। এই দেখ, তোর পেছনে কে দাঁড়িয়ে আছে। লামিয়াকে কবিরাজ বলে দিয়েছিল যে বটগাছের কাছে যেন পেছনে না তাকায়, তাহলে তাকে সেখানে মেরে ফেলবে। লামিয়াকে পেছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখে। লামিয়ার শরীর পুরোটা জিনজিন করে ওঠে। শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে, কিন্তু সে কঠিন হয়ে দাঁড়িয়ে থাকে। পেছনে না তাকিয়ে সামনের দিকে বটগাছের দিকে হাঁটতে থাকে। সেখানে যাওয়া মাত্র দেখে পেছনে আর কেউ নেই। সে অনুভব করতে পারে। তারপর বটগাছের নিচে তাবিজটা পুঁতে দিতে মাত্র বটগাছ থেকে একটা চিৎকারের শব্দ আসে, যা পুরো জঙ্গল কেঁপে ওঠে। সে বুঝতে পারছে যে হয়তো তাবিজের কাজটা শেষ হয়েছে।
তারপর সে বারবার দোয়া পড়তে পড়তে বাড়িতে চলে আসে। পরের দিন সকালে চলে যায় অনিকের বাসায়, যে দেখে অনিকের বাসা কি অপরিচ্ছন্ন, অনেক বাসাতে নেই। কবিরাজের পরবর্তী কাজগুলো হলো অনিকের বাড়িতে চারপাশে কবিরাজের পরে দেওয়া বালুগুলো ছিটিয়ে দেওয়া। কিন্তু এটা ছিটিয়ে দিলে কালো জাদু ত্যাগ করার সময় অনিকের জ্বর আসতে পারে, তাই লামিয়া এটা রাতে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে অনেক বাসায় ফিরে দেখে তার দরজাটা খোলা, ভেতরে মোমবাতির আলো জ্বলছে। সে তার রুমে আসতে দেখে একটা মেয়ে বসে আছে। কে আপনি? কি চাই? অনেকের কণ্ঠে এই কথা শুনে লামিয়া বুঝতে পারে তাকে ভুলে থাকার জন্য যে দোয়াটি পড়েছিল তাই এখন জীবন থাকা অবস্থায় চিনতে পারছে না। লামিয়া বলল, আমি একটি মেয়ে, রাত হয়ে গেছে তো তাই জঙ্গল দিয়ে যেতে ভয় করছে, তাই এই ঘরটি দেখে বসলাম। অনেক কিছু না বলে চলে গেল পাশের রুমে। রাত ঠিক 12টা বাজে। লামিয়া বের হয়ে চারপাশে ধুলোগুলো বালিগুলো ছিটিয়ে দিয়ে রুমে আসে হুজুরের দেওয়া চিঠি পড়ে তাকে জিন মুক্ত করতে। কিন্তু লামিয়া এটি খুঁজে পায় না। অনেক এসে বলে, কি খুঁজছেন লামিয়া? লামিয়া চমকে উঠেছে। যে মানুষটি আমাকে 30 মিনিট আগে চিনতে পারেনি সে কি করে এখন আমাকে চিনল? কি এটা রহস্য? লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে অনেকের দিকে। অনেক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দেয়। আমাকে রেখে কোথায় গিয়েছিলে লামিয়া? আমি তোমাকে ছাড়া ভালো নেই। কি বুঝতে পারছেন না তার সাথে কি হচ্ছে লামিয়া? পরে সে অনেককে বলে, তুমি আমাকে হঠাৎ চিনতে পারলে কিভাবে? কেন চিনব না? কেন চিনব না? কারণ তোমার রেখে যাওয়া চিঠিটা যে আমার কাছে, যেটা পড়ে তুমি আমাকে জিনমুক্ত করতে রাত 12টা থেকে ফজর পর্যন্ত। কিন্তু লামিয়া, হঠাৎ তুমি কোথায় হারিয়ে গেলে? আমি যে তোমাকে খুব মিস করতাম, তোমাকে খুব মনে পড়তো। কারণ যেদিন আমি তোমাকে আমার অতীতগুলো বলেছিলাম তুমি কান্না করেছিলে, আমার জন্য চোখের পানি এসেছিল তোমার। তাই আমি সেই স্মৃতিগুলো মনে রাখতে আজকে 1 মাস ধরে প্রতিদিন তোমার রেখে যাওয়া চিঠি এর দোয়া পড়ি আর তোমার কথা মনে করতাম। এই বুঝি লামিয়া আসবে, আবার আমার সামনে এসে বসবে। খুব কষ্ট হতো, বুকটা দুমড়ে মুচড়ে উঠত যখন তোমার সেই দিন আমার সামনে বসে কান্নার স্মৃতিগুলো মনে পড়ত। কাঁপা কাঁপা ঠোঁট দিয়ে বলবে। এ বলে অনেক থেমে যায় আর অনেকের চোখ দিয়ে পানি পড়তে থাকে, টপ টপ করে পানি পড়ে অনেকের গাল দিয়ে। লামিয়া বুঝতে পারে অনেক খুব তাকে মিস করেছে। তাহলে কি সে ভালো হয়ে গেছে? তার অনেক কি তার হয়ে গেছে? অনেককে কি লামিয়া আপন করে পেয়েছে? আরও ভাবতে থাকে লামিয়া। অনেক কি তাকে জড়িয়ে ধরে বলবে, আমি তোমাকে ভালোবাসি? তারপর লামিয়া গোসল করে আসলে কি তার ভেজা চুলগুলো নিয়ে খেলা করবে? অনেক সে কি আলতো করে লামিয়াকে স্পর্শ করবে? অনেক কি তার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরবে লামিয়ার স্মৃতি? লামিয়া চোখ বন্ধ করে ভাবে, এই বুঝি আমার অনেক আমাকে স্পর্শ করছে। এই বুঝি আমার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে আমার কপালে অনেকের ঠোঁটের চুমু এঁকে দিবে। হয়তো কখনো বলবে, লাল শাড়ি পরে কপালে কালো টিপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়ে, চোখে কাজল দিয়ে, মাথায় বেনি গেঁথে চলো যাই কোথাও বসে দুজন গল্প করি। যেখানে যে অনেক লামিয়ার কোলে মাথা রেখে বলবে, দাও বাদাম আমাকে খাইয়ে। এবার চলো রিক্সা দিয়ে পুরো ঢাকা শহর দেখে আসি দুজন। লামিয়া চোখ খুলে দেখে এগুলো তার কাল্পনিক ছিল। সে স্বপ্ন দেখছিল অনেককে নিয়ে। অনেক বলল, লামিয়া তোমার কি ঘুম পেয়েছে? না না, আমার ঘুম পায়নি, হঠাৎ করে চোখটা লেগে গিয়েছিল। তাড়াতাড়ি লামিয়ার মনে পড়ে সেই কবিরাজের পানি দেওয়ার কথা। লামিয়ার চোখ মুছে অনেকের হাতে হাত রেখে বলে, অনেক তুমি কি আমাকে চিনতে পেরেছ? আমি তোমার স্ত্রী। অনেক কোনো কথা না বলে জোরে জোরে চিৎকার করে লামিয়ার বুকে টেনে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে লামিয়াকে। লামিয়া অনেকের বুকে মাথা গুজে দিয়ে চোখ বন্ধ করে আছে। অতঃপর লামিয়া চোখ খুলে অনেককে বলে, একটা কাজ করতে হবে অনেক। কি কাজ? একটা বোতল দিয়ে পানি আনছি, সেটা তোমার খেতে হবে। কেন বলতে যাবে সে সময় লামিয়া তার হাতের আঙুল দিয়ে অনেকের ঠোঁটের একটি আঙুল রেখে বলে, যা বলেছি সেটা করো। অনেক আর কিছু না বলে, আচ্ছা দাও খেয়ে নেই। লামিয়া বোতলের মুখটা খুলে লামিয়া চোখ বন্ধ করে তার ঠোঁট দিয়ে চুমুক দিয়ে পানিটা খেয়ে নেয় 3 বারে। তারপর অনেকের কাছে এসে বলে, এ নাও তুমিও 3 বার খাও। অনেক বুঝতে পারে সে কিছু একটা করছে, কিন্তু সেটা কি অনেক জানে না। কি করবে সে আমাকে? লামিয়া কি চায় আমার থেকে? এইসব ভেবে ভেবে 3 কুল পানি খেয়ে নেয় অনেক। অনেক দেখে তার শরীর দিয়ে অঝরে ঘাম ঝরছে, শরীর থরথর করে কাঁপছে, শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। সামনে থাকা লামিয়াকে ঝাপসা দেখা যাচ্ছে। অনেকের মাথা ঝিরঝির করছে, ঘরের সব এলোমেলো লাগছে। হঠাৎ ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে অনেক। লামিয়া ভয় পেয়ে যায়। এমন কিছু তো আমাকে কবিরাজ বলেনি, তাহলে কি হয়েছে অনেকের? এই বলে জোরে জোরে চিৎকার করে ওঠে। তারপর লামিয়া অনেকের বুকে মাথা রেখে শুনে তার ফুসফুস চলছে যে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে বুকের মাঝে কেউ শ্বাস বন্ধ করার জন্য চাপ দিয়ে রেখেছে।
কিছুক্ষণ পর দেখে অনেকের শরীর অনেক তাপমাত্রা উঠেছে। সে বুঝতে পারছে অনেকের জ্বর এসেছে। লামিয়া যে দ্রুত পানি নিয়ে এসে অনেকের মাথায় দেয়, আর পাশে বসে লামিয়ার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে অনেকের মুখের ওপর। অনেক কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি ভালো আছি লামিয়া, তুমি চিন্তা করো না। ওই জায়গায় দেখো একটা ঔষধ আছে, ওইটা দাও। লামিয়া চুপ করে তাকে ঔষধ দিয়ে অনেক খাওয়ার পর তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। ঠিক ফজরের আজানের পর অনেক ঘুম ভাঙার পর দেখে তার শরীরের ওজন কেন যেন হালকা লাগছে। অনেক ভালো করে তাকাতে সে দেখে একটি মেয়ে শুয়ে আছে অনেকের ওপর। অনেক চমকে ওঠে। সে তো এখন আর লামিয়াকে চিনতে পারবে না, কারণ তার শরীরে এখনও জিন আছে। অনেক বলল, একটা টান মেরে হাতে, আপনার সাহস কী করে হয় আমাকে জড়িয়ে ধরে ঘুমানো? রাতে আমাকে না বলে ঘরে প্রবেশ করেছেন। অনেক চোখ বড় বড় করে, তুই কে রে? তুই কি পতিতালয় থেকে এসেছিস? লামিয়া অনেকের মুখে এই কথা শুনে একটি চিৎকার করে ওঠে। জোরে জোরে বলতে থাকে, আমি তোমার বউ অনেক, আমি তোমার বউ। অনেক জোরে জোরে হাসি দিয়ে ওঠে, আমি যে মানুষ, আমার নাকি আবার বউ থাকবে? এই বলে লামিয়ার গলা টিপে ধরে বলে, আমাকে কি পাগল মনে হয় তোর? যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি চলে যা। লামিয়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে গাল বেয়ে। লামিয়া চোখ মুছতে মুছতে চলে যাওয়ার সময় পেছন থেকে অনেক ডাক দেয়। পেছনে তাকাতেই অনেক বলে, আর কখনো তোকে এখানে দেখলে আমার হাতেই তোর মৃত্যু হবে, মনে রাখিস। লামিয়া আর পেছনে না তাকিয়ে চলে আসে তার কাকির বাসায়। এসে ছোট কাকিকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। কাকি, আমার অনেক কবে ভালো হবে কাকি? এই বলে জোরে জোরে চিৎকার করে কাকিকে জড়িয়ে ধরে ওঠে। কাকি বলল, দেখ লামিয়া, এখন তো একটা কাজ শেষ করেছ, আরও 2টা কাজ বাকি আছে, সেগুলো শেষ করো, হয়তো তুমি অনেককে তুমি তোমার করে পাবে। আজকে হুজুরের কাছে যেতে হবে বিকেলবেলা। এই বলে চোখ মুছে চুপ করে বসে আছে লামিয়া। বিকেলবেলা হুজুরের কাছে যায় লামিয়া। লামিয়া বলল, এই বিষয়ে সবকিছু বিস্তারিত হুজুরকে। হুজুর বলল, সব তো বুঝলাম, এবার তোমাকে সব থেকে কঠিন পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আগুনের ওপর দিয়ে হাঁটতে হবে তোমাকে। এটা কিভাবে সম্ভব? তা না হলে তো অনেক সুস্থ হবে না। তুমি কি পারবে? পারবো না কেন? আমি শুধু আগুনে পা দিয়ে হাঁটা কেন, আমি তার জন্য সব কিছু করতে পারবো। এই কাজটা কিন্তু মোটেও সহজ হবে না। আর যদি মাঝপথে যেয়ে না পারো, তাহলে অনেকের গলা থেকে রক্ত বের হয়ে মারা যাবে, কারণ জিন বুঝতে পারবে তুমি তার ক্ষতি করতে চাইছ। তুমি তার পেছন থেকে খারাপ জিন লাগাতে চেয়েছ। আচ্ছা হুজুর, এছাড়া কি কোনো বিকল্প পথ নেই? করুণ সুরে বলল লামিয়া, কারণ এটা যে খুব কঠিন কাজ। লামিয়া কি পারবে এত একটা কঠিন কাজ করতে? সে তো মানুষ, কি করে সে পারবে আগুনের উপর দিয়ে হাঁটতে? কোনো জুতা ব্যবহার করা যাবে না, কোনো প্রকার দৌড় দেওয়া যাবে না। সুন্দর করে হাঁটি হাঁটি পায়ে পা ফেলে 20 কদম হাঁটতে হবে। এ যে বড় কঠিন কাজ। হুজুর বলল, তার আগে আরও কাজ আছে মা। করুণ সুরে লামিয়া বলল, আর কি কাজ হুজুর? আমি একটা পানি পড়া দেব, শুধু এই পানি পড়া খেয়ে সারাদিন রোজা থাকতে হবে। এইভাবে 3 দিন একটানা রোজা রাখার পর রাতে এশার নামাজের পর এখানে এসে এরপর আগুনে খালি পায়ে পা ফেলে 20 কদম হাঁটতে হবে মা। তাহলে অনেকের মধ্যে খারাপ জিন আসবে। এরপর সেই খারাপ জিন অনেকের থেকে বের করে, অর্থাৎ খারাপ মেয়ে জিন থেকে অনেককে মুক্ত করবে খারাপ ছেলে জিন, এবং খারাপ সে ছেলে জিন অনেকের মাঝে অবস্থান করবে। লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে হুজুরের দিকে। তার চোখ থেকে পানি পড়ছে। এত কঠিন কাজ কি করে করব আমি? লামিয়া আরও ভাবে, লামিয়া এই কাজ কি করতে পারবে? আমি কি পারবো অনেকের জীবনটা সুস্থ করে ফিরিয়ে দিতে? আমি কি পারবো অনেকের বাকি জীবনটা সুন্দর করে উপহার দিতে? এই ভেবে লামিয়ার চোখে মুখে হতাশার ছাপ বইতে শুরু করেছে। লামিয়া বলল, হুজুর, আমাকে কোনো সহজ পথে দেখান না যেটা আমি পারি। হুজুর বলল, দেখো মা, এই কাজ এখন পর্যন্ত কেউ করতে পারেনি। তুমি পারবে কিনা তা জানি না, তবে আমি আশাবাদী তুমি অনেক সাহসী একটি মেয়ে, তুমি নিশ্চয়ই পারবে। আচ্ছা হুজুর, আমাকে পানি পড়া দিন। এই নাও পানি পড়া, এটা খেয়ে 3 দিন রোজা থাকবে। ইফতারের সময় যা ইচ্ছা খেতে পারবে, তবে সেহরির সময় শুধু পানি খেয়ে রোজা রাখতে হবে। লামিয়া পানি পড়া হুজুরের থেকে ডান হাতে নিয়ে কাকির বাড়িতে চলে আসে। তার কাকির রুমে যেয়ে দরজা বন্ধ করে বিছানা শুয়ে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, আমাকে আর কত পরীক্ষায় ফেলবে, আর কত আমাকে খারাপ পরিস্থিতির শিকার করবে? আমি যে অনেককে খুব ভালোবাসি, তুমি আমাকে শক্তি দাও আল্লাহ, আমি যেন অনেককে সুস্থ করে তুলতে পারি। তারপর রাত যখন ঠিক 12টা বেজে গেছে, তখনই অনেক আবার সেই দোয়া পড়ে জিন মুক্ত হয়ে পাগলের মতো লামিয়াকে খুঁজতে থাকে সারা ঘরে। অনেক মনে করে আবার তাকে ছেড়ে লামিয়া চলে গেছে। সে মনে করে অনেক জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে, লামিয়া তুমি কোথায়? আমাকে রেখে কোথায় গেলে? সে অনুভব করে লামিয়ার শূন্যতা। অনেক বলে, কাল তো লামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, আজকে আমাকে রেখে চলে গেল কোথায়?
আর আমার দিনের বেলা কেমন যেন জিনে ধরে। লামিয়ার কথা মনে হয় না। তাহলে কি আমি দিনের সময় লামিয়ার সাথে খারাপ আচরণ করি? আমি যদি তার সাথে খারাপ আচরণ না করতাম তাহলে তো সে আমাকে রেখে যেত না। কোথায় সে? সে তো আমাকে মনে হয় অনেক মায়া করে। তাহলে এইভাবে যাওয়ার কোনো কথা না, আমাকে একা রেখে। অনেক আরও ভাবে, সে কি আমার কথা মনে পড়ে না? লামিয়ার কি আমার জন্য কষ্ট হয় না? তার কি আমার জন্য চোখে জল আসে না? আমি যেভাবে নীরবে তার জন্য চোখের পানি ফেলি, সে রাতে আবার লামিয়া তার কাকের রুমে শুয়ে শুয়ে ভাবে, অনেককে আমাকে আজকে অনুভব করে সে কি এখন আমার জন্য কান্না করছে? এই ভেবে ভেবে লামিয়া কান্না করতে করতে বলে, হে আল্লাহ, এই দেওয়াল থেকে কবে সরাবে আমাদেরকে? আমি আর অনেককে ছাড়া ভালো নেই। তারপর দরজা খুলে লামিয়ার ছোট কাকি ঢুকে রুমে দেখে লামিয়া কান্না করছে। লামিয়ার কাকি ঘরে আসা মাত্র সে কাকিকে জড়িয়ে ধরে, কাকি, আমার আর কত পরীক্ষা দিতে হবে, আর কত চোখের পানি ফেলতে হবে অনেককে আপন করে পাওয়ার জন্য? লামিয়ার কাকি বলে, আর বেশি দিন না রে মা, ধৈর্য ধর, ধৈর্যের ফল মিষ্টি হয়। আচ্ছা, হুজুর কি বলেছে? হুজুর আমাকে এই বলেছে। লামিয়ার কাকিকে বিস্তারিত সব বলে। লামিয়ার কাকি একটু নড়ে চড়ে বসে আর শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে। কাকি বলল, এ কি কথা? এত বড় কাজ কি করে করবি লামিয়া? তুই আবার অনেকের জীবন বাজি রেখে যদি তার কিছু হয়ে যায়? এবার আরো ভয় পেয়ে যায় লামিয়া আর বলতে থাকে, কি করব বলো? আমি কি করব? হে আল্লাহ, আমি কি করব? এ বলে হতাশ হয়ে চেয়ে থাকে কাকির দিকে। একটি মানুষের পক্ষে তো সম্ভব না যে এই আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া। কাকি বলল, আমার মনে হয় তুই একটা কাজ কর, একদিন যে তুই অনেকের সাথে সব শেয়ার করে দেখ সে কি বলে। সেটা কি ঠিক হবে? কারণ সে তোর স্বামী। তারপর আবার অনেকের বাসায় লামিয়া যায়, তবে এবার একটু অন্যরকম ভাবে। অনেক রাতে বাসায় এসে সে চিঠি পড়ে তার রুমে যেতেই দেখে লামিয়া লাল শাড়ি পরে, চোখে কাজল দিয়ে, ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়ে, হাতে চুড়ি দিয়ে বউ সাজে বসে আছে। অনেক সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলে, লামিয়া, তুমি এখানে? সে চমকে ওঠে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে লামিয়ার ওপর এসে তাকে জড়িয়ে ধরে বলে, লামিয়া, তোমাকে খুব ভালোবাসি লামিয়া। এবার লামিয়া তাকেও শক্ত করে জড়িয়ে ধরে উত্তরে বলে, আমিও আপনাকে খুব ভালোবাসি। এটা বলার সাথে সাথে লামিয়ার স্বপ্নে আঁকা সে ছবি যদি একদিন আমার ঠোঁটে তার ঠোঁটের স্মৃতি আঁকত, সেই কাজ আজকে সত্যি হয়ে গেল। লামিয়ার শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে। এই বুঝি একটি স্বামীর থেকে ভালোবাসা পাওয়া? এমনটা কেন সবসময় হয় না? এই ভেবে ভেবে লামিয়ার চোখ দিয়ে পানি টপটপ করে বিছানা চাদরে পড়ছে। এইবার অনেক লামিয়ার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে, কি লামিয়া, কান্না করছো কেন? এতদিনের সব ঘটনা বিস্তারিত এবার অনেককে বলে লামিয়া। এবার তো অনেক বলে, তুমি আমার জন্য এত কিছু করছো, এত বড় একটা কাজে যাব, অনেক, আমার যদি কিছু হয়ে যায়? তাই মনের ভেতরে অনেক কষ্ট নিয়েও আজকে রাতে বউ হিসেবে তোমাকে সারপ্রাইজ দিলাম। লামিয়া বলল, আমার একটা কথা রাখবে? আমি তোমাকে চোখ বেঁধে পাশের রুমে নিয়ে যাব। আমি বলার আগে তুমি চোখ খুলতে পারবে না। আচ্ছা। লামিয়া তখন অনেকের চোখ বেঁধে দেয়। রাত তখন 2টা বাজে। খুব নীরব হয়ে আছে সবকিছু। এর মাঝে লামিয়া অনেককে পাশের রুমে নিয়ে যায়। তারপর অনেকের নাকে ভেসে আসে এক ধরনের ঘ্রাণ, যা তার অনুভূতিকে জাগিয়ে তোলে। তুমি চুপ করে দাঁড়াও, আমি বলার আগে চোখের বাঁধন খুলবে না। এই বলে লামিয়া প্রায় 10 মিনিট হলো কোনো কথা বলছে না। আরও কিছুক্ষণ পর লামিয়া বলে, এবার চোখ খুলো। অনেক চোখ খুলতে দেখে অনেকের সামনে একটি পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। সে আর কেউ না, সে হলো লামিয়া। আর পাশে জ্বলছে মিটমিট করে মোমবাতি। জানালার পর্দাগুলো দক্ষিণ বাতাসে এলোমেলো হয়ে উঠছে। রুমটি সাজানো হলো লাল গোলাপি পাপড়ি দিয়ে। বিছানা সাজানো, আরও সামনে একটি চেয়ার রাখা। অনেক দেখে লামিয়ার চুলগুলো এলোমেলো করে, ঠোঁটে লিপস্টিক পরে, নাইট ড্রেস পরে হাত বাড়িয়ে অনেককে ডাকছে, আসো আমার কাছে আসো। অনেক আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সে ছুটে যায় লামিয়ার কাছে। লামিয়ার কাছে যেয়ে তাকে স্পর্শ করে কোমরে। অনেকের স্পর্শ পেয়ে লামিয়া শিউরে ওঠে, তার শরীরের লোমগুলো দাঁড়িয়ে ওঠে। অতপর অনেক তার কোমরে টান দিয়ে অনেকের বুকের কাছে নিয়ে আসে লামিয়ার মাথাটা। তখন লামিয়া অনেকের বুকে মাথা গুজে দেয়। এরপর লামিয়া একটি ধাক্কা মেরে অনেককে চেয়ারে বসিয়ে সে অনেকের কোলে বসে পড়ে। হঠাৎ শুরু হয় বাইরে বিশাল ঝড় বৃষ্টি। এমন একটি মুহূর্তে অনেক আর লামিয়ার অনুভূতি বিশাল হয়ে ওঠে। এরপর অনেক এক এক করে সবগুলো মোমবাতির আলো ফু দিয়ে নিভিয়ে দিয়ে লামিয়াকে কোলে নিয়ে বিছানায় যায়। পাশে সে বোতলটি রাখা, হুজুরের পানি পড়া। বিছানাতে যেয়ে বোতলের মুখটা খুলে লামিয়ার ঠোঁট লাগিয়ে 3 ঢোক পানি খেয়ে নেয়। লামিয়া বলল, এই নাও, অনেক পানিটা খাও, 3 ঢোকের বেশি খাবে না। অনেক পানি খেয়ে নেয়। লামিয়া বিয়ের পর আজ প্রথম অনেকের সাথে এমন একটি মুহূর্ত পার করছে যা সে এতদিন পায়নি। তারপর লামিয়া অনেককে তার সবটুকু ভালোবাসা দিয়ে অনেককে তার আপন করে নেয় শুধু সেই রাতটাতেই। তাদের মিলন শেষ হয়ে গেলে কিছুক্ষণ পর দুজন একসাথে গোসল করে নেয়। অনেক বলল, লামিয়া, তোমাকে কি আমি অনেক কষ্ট দিই ফজরের পর? লামিয়া কিছুটা চুপ থেকে বলে, কই না তো। আজকে আমাকে এমন একটা দিন উপহার দিলে কেন? হুজুরের কথায় অনেক টেনশনে আছি আমি,
তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না অনিক। আমি এইভাবে তোমাকে সারা জীবন পাশে চাই। এ বলে কান্না করতে করতে বলে, যদি আমি আগুনের ওপর হাঁটতে না পারি, যদি তোমার আমার কিছু হয়ে যায়, কখনো যদি আর এক না হতে পারি, তার জন্য অনিক আজকে তোমাকে আমার সব ভালোবাসা বিলিয়ে দেওয়া। অনিক সব বুঝতে পেরেছে। এই তো ফজরের আজান দিবে আর কিছুক্ষণ বাদে। লামিয়া বলল, আমাকে বিদায় দাও, আমি যাই, কাল থেকে 3টা রোজা রাখতে হবে। এই বলে অনিকের থেকে বিদায় নিয়ে লামিয়া চলে আসে কাকির বাসায়। পরের দিন ভোরে প্রথম রোজা রাখে সেই হুজুরের দেওয়া পানি পড়া খেয়ে। পরপর 3টে রোজা শেষ করে হুজুরের কাছে যায়। হুজুর বলল, ভিতরে এসে সামনের পাটিতে বসে পড়ো। আর আমি যেভাবে যেভাবে বলেছি সব কাজ করে এসেছো তো? জি হুজুর। আমার দেওয়া পানি পড়া অনেককে খাইয়ে সেটা তুমি খেয়ে কি রোজা রেখেছ তো? জি হুজুর, যেভাবে বলেছেন আমি সেভাবেই সম্পূর্ণ কাজ করেছি। আগুনের ওপর দিয়ে 20 কদম হাঁটার সময় প্রতি কদমে এই দোয়াটা একবার করে পড়তে হবে। আর বসে পড়া যাবে না। যদি বসে পড়ো, সাথে সাথে অনেকের মৃত্যুর সংবাদ পাবে। লামিয়া এই কথা শুনে একটু নড়ে চড়ে বসে। এমন কথা শুনে তার ভেতরে কম্পন দিয়ে ওঠে। মনে পড়ে যায় অনেকের সাথে কাটানো সে রাতের কথা। তারপর হুজুর বলল, রেডি হয়ে নাও, আগুনের 20 কদমের রাস্তা, সব কাজ শেষ। লামিয়া আর কিছু না বলে রেডি হয়ে আগুনের সামনে যেয়ে দাঁড়ায়। দেখে আগুনের কণাগুলো এক একটা শিখা আগুনের মতো টকবক করছে। মনে হচ্ছে পা ফেলার সাথে সাথে পুড়ে ছাই হয়ে যাবে। লামিয়া 20 কদমের প্রথম পা ফেলতেই আগুনে মনে হচ্ছে তার ভেতরে কলিজায় কেউ ছুরি মেরেছে। সে পুরো শরীর আগুনের মতো গরম হয়ে গেছে। কপালও ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। সে ভাবছে, আরেক পা দিলেই তো আমি শেষ হয়ে যাব। আরেকটি পা রেখেই হুজুরের দেওয়া দোয়াটা পড়ে নিল। চোখ দুটি লাল হয়ে গেছে। প্রচুর পানি পড়ছে। পাশে কেউ বলছে, তুমি পারবে মা, সামনে যেতে থাকো, তুমি পারবে। তারপর দ্বিতীয় পা ফেলে এইবার লামিয়ার পুরো শরীরটা চলে গেল আগুনের ভেতর। তার পায়ের মধ্যে বিশাল যন্ত্রণা মনে হচ্ছে সেই আগুনের কয়লার কুণ্ডলীর ভেতরে পা চলে গেছে। লামিয়ার শরীর ঘামতে শুরু করেছে, যা তাকে খুব কষ্ট দিচ্ছে। আবার পাশে থেকে কেউ বলছে, সামনে যাও মা, বসে পড়ো না, তাহলে তোমার অনেক আর বাঁচবে না। সে আর কেউ না, সে হলো লামিয়ার পাশে থাকা হুজুর। লামিয়া দোয়া পড়ে 3য় কদম পা ফেলে সে ভাবে সে প্রায় 16 কদম পার হয়ে যায়, আর বাকি আছে 4 কদম। 17 কদম পা ফেলতে দেখে নিচের পা টকবক করছে। হাঁটার শক্তি আর নেই, মাথা ঘুরছে, পুরো শরীর কাঁপছে। সে ভাবছে, আমি কি আর পারবো 3 কদম হাঁটতে? পারবো কি এই কঠিন পরীক্ষা পাড়ি দিতে? পারবো কি অনেককে জিন মুক্ত করে আপন করে নিতে? লামিয়া কাঁপতে কাঁপতে 18তম কদম পা ফেলেই দোয়াটা পড়ে 19তম পা ফেলে। আর তার দাঁড়ানোর শক্তি হচ্ছে না। মুখ দিয়ে দোয়া পড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে কাঁপা কাঁপা কণ্ঠে দোয়াটা অর্ধেক পড়তেই, হুজুর আমি আর পারছি না, আমাকে একটু পানি দিবেন। হুজুর, শেষ করার আগে কিছু খাওয়া যাবে না। এটা শোনার পর লামিয়া একটি বড় করে নিঃশ্বাস নিয়ে চোখটা বন্ধ করে দোয়াটা পড়ে 20 কদম পা ফেলতেই সে একটি লাফে মাটিতে শুয়ে পড়ে। তার পুরো পৃথিবী ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসছে। আজকে বুঝি আমার মৃত্যু হবে। হুজুর বোতলে করে পানি নিয়ে আসতে দেখে লামিয়া অজ্ঞান হয়ে গেছে। হুজুর দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে লামিয়ার চোখে পানি ছিটিয়ে দেয়, কিন্তু কোনো সারা শব্দ নেই। এদিকে অনেকের হঠাৎ পুরো শরীর জ্বালা পোড়া করতে থাকে। সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। চোখ দুটো বন্ধ হয়ে আসছে অনেকের। সে ভাবছে, কেন আমার এমন হচ্ছে? আমার শরীরে কেমন ভীষণ যন্ত্রণা হচ্ছে? ছটফট করতে করতে সেও অজ্ঞান হয়ে পড়ে। অনেকের বাসার চারদিকটা নিস্তব্ধতা হয়ে ওঠে। কোথাও কোনো শব্দ নেই। এই বুঝে অনেক আর উঠবে না। লামিয়া অনেক দুজনই জ্ঞান হারিয়ে ফেলেছে। হুজুর লামিয়াকে দোয়া পড়ে ফুঁ দিতে থাকে। হঠাৎ লামিয়ার জ্ঞান ফিরতেই অনেক অনেক করে জোরে জোরে চিৎকার করে ওঠে। সে মনে হয় ভালো নেই। এই বলে উঠতে যাবে, দেখে পা দিয়ে রক্ত পড়ছে টপটপ করে। লামিয়া বলল, এ কি হুজুর, পা দিয়ে রক্ত পড়ছে কেন? মা, তোমার পা ক্ষত হয়ে গেছে। এটা ভালো হতে কিছুদিন সময় লাগবে। তুমি সেখানে এখন যেতে পারবে না ভালো না হয়ে। আর শোনো, তোমার আরও একটা কাজ বাকি আছে লামিয়া। কি হুজুর, আর কি কাজ বাকি? তুমি আগে সুস্থ হয়ে ওঠো, তারপর বলছি। সে কাজটি আরো কঠিন হবে মা। লামিয়ার চোখে হতাশ। আমি আর পারছি না হুজুর, তুমি রেস্ট করো, আগে সুস্থ হয়ে নাও, পরে দেখা যাবে। লামিয়াকে হুজুর তার কাকি বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে লামিয়া তার কাকার বাড়িতে যাওয়ার পর সে হাঁটতে চলতে পারছে না। তার মায়ের মতো লামিয়ার কাকি খাওয়া থেকে শুরু করে সব কাজ করে দেয়। এদিকে অনেকের জ্ঞান ফেরার পর সাথে সাথে শরীরে অন্যরকম মনে হয় তার শরীরে আগে থেকে হালকা লাগতে শুরু করেছে। অনেক মনে মনে ভাবছে, কেমন যেন রহস্য মনে হচ্ছে। শরীরটা এত হালকা লাগছে কেন, আর আরামদায়কই বা লাগছে কেন, আর অনেক শান্তি লাগছে। রাত 12টা বাজতেই আজকেও সে এই চিঠি থেকে দোয়াটা পড়ে, কিন্তু আজকে আর তার লামিয়ার কথা মনে পড়ছে না। এটা পড়লে তো আমার কিছু মনে পড়তো, তাহলে আজকে মনে পড়ছে না কেন? সব কিছু রহস্য মনে হচ্ছে। আমি কি আগের আমি না? আমার কি কেউ ছিল? আমার কি হয়েছে? অতীত কিছু মনে করতে পারছি না।
আবার এদিকে লামিয়া আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। সে এবার মনে করে আমি একটু অনেকের কাছে যাব, তার আগে হুজুরের সাথে দেখা করে আসি। লামিয়া বলল, হুজুরের রুমে যেয়ে, হুজুর কেমন আছেন? ভালো আছি, বসো লামিয়া মা। হুজুর, আমি একটু অনেকের সাথে দেখা করতে যাব, যেতে পারবো কি? যেতে পারবে, কোনো সমস্যা নেই, তবে সে তোমাকে এখন আর চিনবে না, কারণ তার মাঝে নতুন জিন ফিরে এসেছে, আগেরটা চলে গেছে। হঠাৎ এই কথা শুনে চমকে ওঠে লামিয়া। তার মাথায় আকাশ ভেঙে পড়ে। কি বলেন হুজুর? তাহলে কি সে চিঠির দোয়া পড়লে অনেকে আমাকে চিনবে না? না, এটাই তো তোমাকে বলেছি, সব থেকে বড় আরও একটি কাজ আছে, যা অনেক কঠিন একটি কাজ। কি? কিছুক্ষণ চুপ থেকে হুজুর নরম সুরে বলল, আগে তুমি সেখান থেকে আসো, পরে বলবো। দেখে আসো অনেক তোমাকে কি বলে। আচ্ছা হুজুর। এ বলে লামিয়া পরের দিন চলে যায় অনেকের বাড়িতে। যেতেই দেখে অনেক বসে আছে বিছানায়। লামিয়া যেতেই অনেক সালাম দিল। আসসালামু আলাইকুম। আপনি কে হঠাৎ এখানে? লামিয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর, না, এখন তাকে চিন্তায় রাখা যাবে না, মনে মনে ভাবল লামিয়া। অনেকের প্রশ্নের উত্তরে আমি লামিয়া এই বলে ঘরে প্রবেশ করে শুয়ে পড়ে। এ কি, বলা নেই কওয়া নেই, একটি ছেলের বাসায় এসে শুয়ে আছেন? লামিয়া চুপ করে শুয়ে আছে, কোনো কথা বলছে না। অনেক হঠাৎ চোখ যায় লামিয়ার পায়ের দিকে। দেখে লামিয়ার পায়ে ক্ষত আছে, যা এখনো ভালো করে শুকায়নি। এ কি, আপনার পায়ে কি হলো? একটু সমস্যা হয়েছে। সত্যি করে বলুন তো আপনি কে? আজকে রাতটুকু থাকি, পরে সব বলবো। সে ভাবছে রাত 12টায় বুঝি অনেক তাকে চিনবে। মানে? মানে কি? রাতে থাকবেন মানে কি? লামিয়া চোখ টিপে বলল, আপনার সাথে থাকবো। কি বলে? এ আবার কে? ঠিক রাত 12টা বাজে। তখন লামিয়া দেখে চিঠিটা হাতে নিয়ে বারবার পড়ার চেষ্টা করে অনেককে জিন মুক্ত করতে, আর অনেককে ঝাড় দিতে শুরু করে। আপনি এটা হাতে নিয়ে আমাকে ঝাড় দিচ্ছেন কেন? এটা তো আমি আগে পড়লে আমার একজনের কথা মনে পড়ত। সে কে? মনে করতে পারছি না। সে হলো আমি, আপনার বউ। অনেক অবাক হয়ে তাকিয়ে আছে। আমার বিয়ে হলো কবে, আর আমার বউ? লামিয়া তাকে বিস্তারিত সব বলতে যাবে, তখন অনেক চোখ রাঙিয়ে বলে, মজা করছেন আমার সাথে? এক্ষুনি চলে যান এখান থেকে। এই বলে লামিয়াকে বের করে দেয়। লামিয়া কান্না করতে করতে সারাটা রাত বাইরে কাটিয়ে দেয়। তারপর ফজরের আজানের পর লামিয়া কাকি বাড়িতে না যেয়ে সোজা হুজুরের কাছে চলে যায়। হুজুর, অনেক আমার সাথে এই করলো, তাহলে কি আমি তাকে হারিয়ে ফেলবো? কান্না করতে করতে বলে লামিয়া। হুজুর বলল, না, একটা কাজ বাকি আছে, তাহলে তোমার সে হয়ে যাবে। কি কাজ? তাকে আবার নতুন করে বিয়ে করতে হবে, তাহলে সে তোমাকে আপন করে নিবে। হতাশ হয়ে লামিয়া বলল, কিভাবে সম্ভব? সে যে আমাকে চিনতে পারছে না, কাল ঘর থেকে বের করে দিল। সে কি আমাকে বিয়ে করবে? করবে, তবে সেটা সম্পন্ন করতে হবে তোমার নিজেকে, বা আমি বা অন্য কেউ সাহায্য করলে হবে না। লামিয়া আরও হতাশ হয়ে যায়। তার চোখ দুটি টকবক করছে, চোখ থেকে পানি পড়ছে। এই জায়গাতে এসে আমি হেরে যাব? না, আমি অনেককে বিয়ে করতেই হবে। এই বলে লামিয়া নিজে নিজে প্রতিজ্ঞা করে। তারপর সে কাকির বাসায় এসে কাকির থেকে দোয়া নিয়ে চলে আসে অনেকের বাসায়। অনেক বলল, আবার কেন এসেছেন? আপনাকে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলুন। আর কাল রাতের জন্য সরি, রাগ উঠে গিয়েছিল। এখন যদি আরও রাগ উঠে যায় কথা শুনে? কি কথা? আচ্ছা, আমি কি একটু ফ্রেশ হয়ে কথা বলতে পারি? হ্যাঁ পারেন। গোসল করতে চলে যায় লামিয়া। গোসল করে এসে দেখে অনেক ঘুমাচ্ছে। লামিয়ার ভিজে যাওয়া চুলগুলো দিয়ে অনেকের মুখের সামনে যেয়ে ভিজে যাওয়া চুলের পানি ছিটিয়ে দেয়। অনেক তারপরও জেগে ওঠে না। লামিয়া দেখে কি নিষ্পাপ ছেলের মতো ঘুমাচ্ছে। লামিয়া পাশে বসে অনেকের মাথায় হাত বুলাচ্ছে। হঠাৎ অনেকের ঘুম ভেঙে যায়। অনেক তাড়াতাড়ি করে উঠে, আপনি আমার এত কাছে কেন আসলেন? আপনাকে দেখলে আমার কেমন যেন লাগে। আমার শরীরের ভেতর কেমন যেন একটা রহস্য আছে আপনার মাঝে। লামিয়া কোনো কথা না বলে সোজা, আমি আপনাকে বিয়ে করতে চাই। চোখ বড় বড় করে অনেক বলল, কি বলেন এসব? আমার মতো জিনকে কে বিয়ে করবে? লামিয়া অনেকের হাতটি ধরে বলে, আপনি যেই হন, আমি আপনাকে বিয়ে করতে চাই। অনেক কি বলবে বুঝতে পারছে না। এটা কোনো কথা? আপনি বললেই কি বিয়ে হয়ে যাবে? বিয়ে করতে অনেক সমস্যা। কোনো সমস্যা নাই, আপনি চলুন আমার সাথে। এই বলে অনেকের হাতটি ধরে চলে যায় হুজুরের কাছে। হুজুর তাদের বিয়ের কাজ সম্পন্ন করে দেয়। লামিয়া আর অনেক বাড়িতে আসে। লামিয়া বসে আছে, তার জীবনের আকাঙ্ক্ষা স্বপ্নে সাজানো। অনেককে পাওয়ার আশায় এই বুঝি প্রহর শেষ হতে চলল। তারপর অনেক রুমে এসে দরজা বন্ধ করে মোমবাতিগুলো বন্ধ করে দেয়। লামিয়া আজ অনেক খুশি হয়ে ওঠে। সে বিছানা থেকে নিচে নেমে অনেককে পায়ে ধরে সালাম করে এবং জড়িয়ে ধরে। আই লাভ ইউ অনেক। আই লাভ ইউ টু লামিয়া। বলা শেষ করার সাথে সাথে অনেক লামিয়ার কপালে একটা ভালোবাসা এঁকে দিয়ে অনেকের বুকে লামিয়ার মাথা রেখে দেয়। তারপর অনেক লামিয়াকে কোলে নিয়ে বিছানার উপর ফেলে দেয়। তারপর অনেক লামিয়ার ঠোঁট দুটো দখলে নিয়ে নেয়। লামিয়াও অনেকের সাথে তাল মিলাচ্ছে, কারণ আজ তার কোনো বাধা নেই। এরপর অনেক এবং লামিয়া দুজনেই ভালোবাসার সাগরে ডুব দেয়। তার 2 বছর পর লামিয়ার মেয়ে সন্তান হয়, যার নাম দেওয়া হয় পুতুল।